আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রেন্ট প্রফেসর নেফ্রোলজি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। আমি যেটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হলো যে নেফ্রোলজি চ্যাপ্টারটা থেকে কিছু ভাইবা এবং সিনারি বেসড কোশ্চেন। তো ভাইবা সাধারণত ভাইবা বোর্ডেই কোশ্চেন গুলো করা হয়, আর সিনারি বেসড যে কোশ্চেনটা সেটা অনেক সময় দেখা যায় ভাইবা বোর্ডেও ধরা হয়, আবার অনেক সময় একটা লং কেস বা শর্ট কেস প্রেজেন্টেশনের সময় করা হয় আর কি। তো সিনারি বেসড কোশ্চেন গুলো আমি তো যখন বলবো তা আমি এখন একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে স্যাররা আসলেও সিনারিটা বলার সময় একটা অ্যান্সার মাথায় রেখে দেন যে এটা বলতে হবে বা এই কয়টা পয়েন্ট বলতে হবে। তো ওইটার বেসিসে স্যাররা কোশ্চেনটাকে সাজান। তো স্টুডেন্ট হিসেবে বা এক্সামিনী হিসেবে সেটাকে খেয়াল করতে হবে যে আসলেও স্যার কোন কথাটা জানতে চাচ্ছেন বা কোন এক্সাক্ট অ্যান্সারটা জানতে চাচ্ছেন। হয়তো ৭-৮টা পয়েন্ট আছে বা ৭-৮টা অ্যান্সার আছে, ডিফারেনশিয়াল আছে। তো স্যার হয়তো টার্গেট করে রাখছেন যে একটা এইটা বললে আমি খুশি হয়ে যাবো বা এই ২টা পয়েন্ট বললে। তো সেজন্য যেটা করতে হবে যে সিনারি বেসড কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার আগে তো ওই রিলেটেড ডিজিজ গুলো বা কেস গুলো একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ? এটা আমি অ্যান্সার গুলো দেওয়ার আগে এগুলো আমি একটু ইনফর সবার জন্য আরকি ইনফরমেশনটা দিচ্ছি। তো যাই হোক আমরা কোয়েশ্চেন শুরু করি। সবাইকে ওয়েলকাম। ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে স্টেজেস অফ ইএসআরডি, আমি আসলে সিকেডি স্টেজটাই বলতে চাচ্ছি এখানে যে স্টেজেস অফ সিকেডি। সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ? ক্রনিক কিডনি ডিজিজটা সাধারণত ইরিভার্সিবল হয়। একটা লং ডিউরেশনের একটা প্রসেস। তা এটা স্টেজ গুলো ভাগ করা হয় যে সেটা অন দা বেসিস অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর এর উপর, শর্টলি যদি বলি জিএফআর এর উপর স্টেজিংটা সাধারণত করা হয়। তো স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত সিকেডি কে ভাগ করা হয়। স্টেজ 1 টা হচ্ছে যদি জিএফআর মোর দ্যান 90 মিলিলিটার পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস। স্টেজ 1, অর্থাৎ এটা আসলে নরমালি এই স্টেজ 1 এর পেশেন্ট খুব একটা পাওয়া যায় না। স্টেজ 2, স্টেজ 2 টা হচ্ছে যে 60 মিলিলিটার, জিএফআর যখন 60 মিলিলিটার থেকে 89 মিলিলিটার অর্থাৎ 90 এর আগ মুহূর্ত পর্যন্ত, হ্যাঁ? তাহলে তখন আমরা স্টেজ 2 বলি। আর স্টেজ 3 টা হচ্ছে যে 30 মিলিলিটার থেকে 59 মিলিলিটার আ পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া। তাহলে স্টেজ 3। আর স্টেজ 4 আমরা যখন বলবো তখন হচ্ছে স্টেজ 4 এবং 5 এই দুইটাকে অ্যাডভান্স সিকেডি বলা হয় আরকি। স্টেজ 4 টা হচ্ছে 15 মিলিলিটার থেকে 29 মিলিলিটার অর্থাৎ 30 এর নিচে যদি জিএফআর চলে আসে। 15 থেকে 29 মিলিলিটার এই রেঞ্জের মধ্যে যদি জিএফআর টা চলে আসে অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, তখন আমরা স্টেজ 4 বলি। এবং স্টেজ 5 যেটা হচ্ছে লেস দ্যান 15 মিলিলিটার পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া। হ্যাঁ, এটা হলো মোস্ট অ্যাডভান্স স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। এই ৫টা ভাবে ভাগ করা হয়। আবার প্রোটিনিউরিয়ার উপরেও একটা ভাগ আছে। তো আমি সেদিকে যাচ্ছি না। আমাদের এই ৫টা আ স্টেজ অন দ্যা বেসিস অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা বললেই এনাফ। স্যাররা এটাকে অ্যাকসেপ্ট করে নিবেন। আ তো স্টেজ 4 এবং 5 যেটা এই ২ টাকে আমরা বলি অ্যাডভান্স সিকেডি। অর্থাৎ কারো যদি স্টেজ 4 চলে আসে, ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ? স্টেজ 4 এ চলে আসে, সে আজ হোক বা কাল হোক সে কিন্তু স্টেজ 5 এ চলে যাবে। এই সময়টাকে আমরা বলি যে আ এখান থেকে আ আইদার আমাদের প্ল্যান করতে হবে কোন একটা পেশেন্ট স্টেজ 4 এ চলে গেছে অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আ আ 15 থেকে 29 এর মধ্যে চলে আসছে। তখন প্রিপারেশন নিতে হবে পেশেন্টকে মানসিকভাবে যে আমার আইদার রেনাল ট্রান্সপ্লান্টেশন অথবা ডায়ালাইসিস এ চলে যেতে হবে হয়তো। সেটা ৬ মাস হোক, ১ বছর হোক, ২ বছর হোক। কারণ হচ্ছে যে ওই সময়টা
ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর। আচ্ছা, আমি এর পরের কোশ্চেনে যাচ্ছি যে এসসিআর রেঞ্জেস। এসসিআর হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এটা ইউরিন থেকে করা হয়, স্পট ইউরিন থেকে করা হয়। আগের দিনে বা এখনো যেটা করা হয় কিছু কিছু সময় যে ইউরিনারি টোটাল প্রোটিন, হ্যাঁ, এটা 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন দেখা হয়। ইউরিন 24 ঘন্টায় যতটুকু প্রস্রাব হয় একটা মানুষের, সেখানে থেকে প্রোটিনটা দেখা হয় বা অ্যালবুমিনটা দেখা হয়। এটা কিছু সমস্যা হলো যে এটা একটা লম্বা প্রসিডিওর, 24 ঘন্টার প্রস্রাবটা জমায় রাখা, হ্যাঁ, এটা প্রিজারভেটিভ লাগে, ল্যাবে যাওয়া আসা করতে হয়। এটা একটা বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলাযুক্ত। সবাই যেহেতু এখন খুব ফাস্ট লাইফ লিড করে, আস্তে আস্তে মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, তো দেখা গেছে যে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা এটারই একটা রিপ্লেসমেন্ট হিসেবে এখন ইউজ করা হয়। একই ধরনের প্রেডিকশনটা আমরা করতে পারি। এটা স্পট ইউরিন, জাস্ট ল্যাবে গিয়ে ইউরিনটা দিয়ে দিলেই ওই ইউরিন থেকে একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা বের করা হয়। তো সেই এসসিআর রেঞ্জটা আমি একটু বলতেছি যে এসসিআর রেঞ্জটা এটা ইউনিটটা যেটা আমি বলবো সেটা হলো যে মিলিগ্রাম পার মিলিমোল। হ্যাঁ, মিলিগ্রাম পার মিলিমোল আমি রেঞ্জটা বলবো যে 3 to 30 মিলিগ্রাম পার মিলিমোল এটা যদি হয়, এটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিনুরিয়া। মাইক্রো অ্যালবুমিন 3 থেকে 30 মিলিগ্রাম পার মিলিমোল। এটা নরমালি কনভেনশনালি এটা ডিটেক্টেবল না। ইউরিনে যে আমরা রুটিন টেস্ট করি এখানে এটা পাওয়া যাবে না। আচ্ছা, তারপরের যেটা আসতেছি সেটা হলো ওভার্ট প্রোটিনিউরিয়া। এটা হলো 30 মিলিগ্রাম পার মিলিমোল, 30 এর উপরে। অর্থাৎ যে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া পরের স্টেজটাই হচ্ছে ওভার্ট প্রোটিনিউরিয়া। এটা কনভেনশনাল বা ডিপিস্ট্রিক টেস্টে এটা পাওয়া যাবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যে 300 মিলিগ্রাম পার মিলিমোল। 300 মিলিগ্রাম পার মিলিমোল এটাকে আমরা বলি যে নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া। যে যদি 300 মিলিগ্রাম পার মিলিমোলের উপরে প্রোটিন যদি ইউরিনে পাওয়া যায় এসসিআর টেস্টে, তাহলে ওটাকে আমরা বলবো নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমি চলে যাচ্ছি। তার মানে এটা মোর দ্যান 300 মিলিগ্রাম মিলিমোল এটা ম্যাসিভ প্রোটিনিউরিয়া হিসেবে এটাকে বলা হয়। আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আসলে এটা তো আসলে রেনাল ড্যামেজটা খুব সাইলেন্টলি করে। যে দেখা যায় যে একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস হয়েছে টাইপ 2 বিশেষ করে, দেখা যায় 20 থেকে 25 বছর পরে এটা ইএসআরডি তে চলে যায়। ইএসআরডি মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ। কিন্তু কিডনির যে চেঞ্জটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হ্যাঁ, যে 5 ইয়ার্স এর মধ্যে হিস্টোলজিক্যাল চেঞ্জ শুরু হয়ে যায়। একটা ডায়াবেটিস একটা পেশেন্টের যখন হয়, ডেভেলপ করে, তার 5 বছরের মধ্যেই রেনাল যে প্যাথোজেনেসিস, হিস্টোলজিক্যাল চেঞ্জ এটা পাওয়া যায়। তো আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন সেটা আমরা বোঝার জন্য একটা টেস্টই করি, সেটা হলো মাইক্রো অ্যালবুমিন লেভেলটা করি। কারণ যখনই মাইক্রো অ্যালবুমিন লেভেল ইউরিনে আসবে তখন তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো ডেভেলপ করতে থাকে, যেমন হাইপারটেনশন, এবং ধীরে ধীরে ক্রিয়েটিনিন বাড়তে থাকবে। তার মানে এটাই হচ্ছে আর্লি ম্যানিফেস্টেশন। এর আগে সাধারণত কিডনির ম্যানিফেস্টেশন খুব একটা বোঝা যায় না। আর মাইক্রো অ্যালবুমিন লেভেল রুটিন ইউরিন টেস্টে বোঝা যাবে না। এটা বুঝতে হলে তাহলে আমাকে স্পেশাল ভাবে লিখে দিতে হবে যে ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন। এটা সাধারণত করা হয় রেড ইমিউনেসে অথবা এলাইজা মেথডে করা হয়। হ্যাঁ, এটা সাধারণত কনভেনশনাল টেস্টে এটা আসবে না। দিস ইজ আর্লি ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আচ্ছা, তারপর হচ্ছে রেঞ্জ অফ প্রোটিনিউরিয়া। আসলে রেঞ্জ অফ প্রোটিনিউরিয়াটা আসলে বিভিন্ন ভাবে বলা হয় যে ইউরিনে তো নরমালি প্রোটিন আসে না। হ্যাঁ, নরমালি একটা হেলদি মানুষের ইউরিনে প্রোটিন আসে 150 মিলিগ্রামের কম পার ডে, লেস দেন 150 মিলিগ্রাম পার ডে। এটা হচ্ছে নরমাল ইন্ডিভিজুয়ালের আসতে পারে। এর মধ্যে 30 মিলিগ্রাম অ্যালবুমিন আর রেস্ট অফ দা প্রোটিন হচ্ছে আদার প্রোটিন। এখন
প্রোটিনিউরিয়া আমি তো ওই যে আগে যেভাবে বললাম যে তাহলে যদি আমরা বলি যে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া একটা রেঞ্জের মধ্যে আছে, যেমন 30 to 300 মিলিগ্রাম পার ডে প্রোটিন যদি ইউরিনে আসে সেটাকে আমরা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া বলি। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে ওভার প্রোটিনিউরিয়া। ওভার প্রোটিনিউরিয়া 0.5 গ্রাম অর্থাৎ 500 মিলিগ্রাম বা 0.5 গ্রাম পার ডে। এটার বেশি যদি ইউরিনে প্রোটিন আসে তাহলে আমরা এটাকে ওভার প্রোটিনিউরিয়া বলি। আর যদি আমরা নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া বলি তাহলে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস, অর্থাৎ একটা অ্যাডাল্টের মোর দ্যান 3.5 গ্রাম প্রোটিন বা এর বেশি যদি পাস হয় ইউরিন দিয়ে তখন আমরা তাকে বলি নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া। তো নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া আবার আমরা অনেক সময় বলি যে সাব নেফ্রোটিক রেঞ্জ, অর্থাৎ তাহলে সেটা 3.5 গ্রামের নিচে যদি কোনো প্রোটিনিউরিয়া হয় একটা মানুষের তখন আমরা অনেক সময় বলি সাব নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। এভাবে প্রোটিনিউরিয়াকে আমরা রেঞ্জ হিসেবে বলতে পারি, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, ওভার প্রোটিনিউরিয়া, নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া এভাবে বলতে পারি। রেঞ্জ অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া এটা আমি তো বলেই ফেলছি আগে যে 30 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম অ্যালবুমিন যদি ইউরিনে পাস করে পার ডেতে তখন আমরা মাইক্রো অ্যালবুমিনুরিয়া বলবো। এবং দিস ইজ নট ডিটেক্টেড ইন কনভেনশনাল টেস্ট। এটা করতে হলে আমাদের রেডিওমিউনেসে অথবা এলাইজা করে দেখতে হবে। এবং এটা হচ্ছে যে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিক। ক্লাসিক্যাল একটা এক্সাম্পল হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথির আর্লিয়েস্ট একটা ম্যানিফেস্টেশন মাইক্রো অ্যালবুমিন। আচ্ছা, তার নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি যে পেশেন্ট হ্যাজ অ্যাকিউট ডায়রিয়া নাও হ্যাজ ক্রিয়েটিনিন লেভেল 5 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে এটাকে আমরা তখন কি বলবো? অ্যাকিউট ডায়রিয়া তো বোঝাই যাচ্ছে যে জাস্ট ডায়রিয়া হয়েছে, তার ভলিউম লস হয়েছে, ভলিউম লস হওয়াতে কি হলো হাইপোটেনশন ডেভেলপ করেছে, হাইপোটেনশন হওয়াতে তার হলো কি রেনাল পারফিউশন কমে যাচ্ছে, রেনাল পারফিউশন কমে যাওয়াতে কি হলো যে রেনাল ডিসফাংশন হচ্ছে, ফলে ক্রিয়েটিনিনটা বডিতে অ্যাকুমুলেট হচ্ছে এবং বেড়ে যাচ্ছে। তাহলে দ্যাট ইজ এটা হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরি, ডায়রিয়া ফলোড বাই একেআই। তার মানে এটা প্রি রেনাল একেআই। আমরা অ্যাকিউট কিডনি ইনজুরিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো প্রি রেনাল, রেনাল এবং পোস্ট রেনাল কজ। হ্যাঁ, দিস ইজ মোস্ট কমন কজ অফ একেআই, প্রি রেনাল একেআই। প্রি রেনাল একেআইটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা পেশেন্ট যতগুলো দেখি একেআই প্রি রেনাল একেআইটাই বেশি, ডায়রিয়া, ভমিটিং, হ্যাঁ, খুবই হ্যামোরেজ, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, ব্লাড চলে গেল। এইভাবে আমরা দেখা যায় যে প্রি রেনাল একেআইটা বেশি পাই। দিস ইজ প্রি রেনাল একেআই। আচ্ছা, হোয়াট ইজ একেআই? অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরি তার মানে বোঝা যাচ্ছে যেটা আওয়ার্স টু ডেজ এরকম সময়ে ডেভেলপ করে অ্যাকিউট কিডনি ইনজুরিটা। এখন এটাকে আসলে ডেফিনেশন বিভিন্ন ভাবেই দেওয়া হয়, যে ইউজুয়ালি এটা হচ্ছে রিভার্সিবল। খুবই কম পার্সেন্টেজ দেখা যায় ইরিভার্সিবল হয়ে সিকেডি হয়ে যেতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস এডিকুয়েট যদি আমরা ম্যানেজ করতে পারি, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, হ্যাঁ, যদি আমরা ডায়াগনোসটা করতে পারি আর্লিয়ার ডায়াগনোস, তাহলে দেখা যায় যে একেআইটা রিভার্সিবল। তো আমরা ডিফাইন যদি করি বা হোয়াট ইজ একেআই যদি আমরা বলি, একটা হলো ইউরিনারি আউটপুট দিয়ে আমরা একেআই কে একটা ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে যে যদি 0.5 মিলিলিটার পার কেজি পার আওয়ার, হ্যাঁ, এর নিচে যদি ইউরিন আউটপুট হয় অর্থাৎ 0.5 ml পার কেজি পার আওয়ার, এটা যদি 6 আওয়ার পর্যন্ত পারসিস্ট করে তখন তাকে আমরা একটা একেআর ডেফিনিশনের মধ্যে ফেলতে পারি। তাহলে ভলিউম অর্থাৎ ইউরিনারি আউটপুট দিয়ে আমরা একটা একেআই কে বলতে পারি। এটা একটা। আরেকটা হচ্ছে যে ক্রিয়েটিনিন লেভেল। ক্রিয়েটিনিন লেভেল দিয়ে আমরা বলতে পারি সেটা হলো যে 48 আওয়ার্সে যদি ক্রিয়েটিনিন লেভেল 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার বেড়ে যায়, একটা মানুষের বেজলাইন ক্রিয়েটিনিন তাহলে জানা থাকতে হবে। যেমন একটা মানুষের ক্রিয়েটিনিন 1 এবং কোনো একটা ডিজিজে বা কোনো একটা ইনসাল্টে কিডনি ডিসফাংশন হচ্ছে এবং তার ক্রিয়েটিনিনটা 48 আওয়ার্স এর মধ্যেই 0.3 বেড়ে গেল বেজলাইন থেকে, অর্থাৎ 1.3 হয়ে গেল, তাহলে কিন্তু তখন আমরা তাকে
একে এর মধ্যে ডেফিনেশনে ফেলতে পারি। আরেকটা হচ্ছে যে 1.5 টাইমস যদি সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, 1.5 টাইমস, দ্যাট ইজ 7 ডেজ এর মধ্যে, হ্যাঁ, ক্রিয়েটিন অর্থাৎ বেসলাইন ক্রিয়েটিনটা তাকে জানতে হবে আগে। একটা মানুষের স্ট্যান্ডার্ড বেসলাইন ক্রিয়েটিন 1 বা 1.2 এরকম থাকে, তখন এখান থেকে বেড়ে যেতে হবে, তখন আমরা একেও একেআই বলতে পারি। তাহলে আমি যে 3টা পয়েন্ট বললাম, যে কোনো একটাকে আমরা যদি কোনো পেশেন্টের বা কোনো একটা পার্সনের ম্যানিফেস্টেশন হয় যে ইউরিনের আউটপুট কমে গেছে 6 আওয়ার্স এর মধ্যে 0.5 ml পার কেজি পার আওয়ার, তখন আমরা তাকে একেআই বলবো। অথবা যদি ক্রিয়েটিনিন লেভেল 48 আওয়ার্স এ 0.3 মিলিগ্রাম বেড়ে যায়, অথবা 7 ডেজ এর মধ্যে 1.5 টাইমস বেড়ে যায়, তখন এটাকে আমরা একেআই বলি। তাছাড়াও একেআই আরো বিভিন্ন রকমের ডেফিনেশন আছে। আমার মনে হয় আন্ডার গ্রাজুয়েটের জন্য এইটুকু বললে এনাফ। কজেজ অফ একেআই, হোয়াট আর দ্য রেনাল কজেজ অফ একেআই। আচ্ছা, এই কজেজ অফ একেআইটা আমি আগে একটু বলে ফেলেছি, যে সেটা হচ্ছে যে প্রি রেনাল, রেনাল এন্ড পোস্ট রেনাল একেআই। প্রি রেনাল একেআই বলতে যেটা বোঝায় যে এটা হচ্ছে যে ভলিউম রিলেটেড, অর্থাৎ রেনাল যে সার্কুলেশন, অর্থাৎ রেনাল যে ব্লাড ফ্লো হয়, সেটা কোনো কারণে যদি হ্যাম্পার হয়, এটা হতে পারে আইদার ভলিউম ডিপ্লেশন। ভলিউম ডিপ্লেশন কিভাবে হতে পারে? ফ্লুইড লস শরীর থেকে, যেমন ডায়রিয়া, ভমিটিং, হ্যাঁ, তারপর হচ্ছে হেমোরেজ, হ্যাঁ, প্রফিউজ হেমোরেজ, জিআই ব্লিডিং হয়ে হতে পারে, এভাবে শকে চলে গেছে, তাহলে প্রিরেনাল একেআই। আরেকটা হতে পারে যে তার হয়তো বডি থেকে ফ্লুইড লস হয়নি, কিছু ডিজিজের কারণে তার রেনাল পারফিউশন কমে গেছে, যেমন এটা হলো ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, হ্যাঁ, সেখানে দেখা যায় যে তার রেনাল পারফিউশনটা কমে যায়, হ্যাঁ, ভেজো ডাইলেটেশন হয়, স্প্ল্যাঙ্কনিক ভেজি ডাইলেটেশন, ফলে দেখা যায় রেনাল পারফিউশনটা কমে যায়। তারপরে আরেকটা হলো যে কার্ডিয়াক হলো কনজেস্টিভ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, হার্ট ফেলিউরের কারণেও দেখা যায় যে রেনাল পারফিউশনটা কমে যায়। আরেকটা হলো সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়ার পেশেন্ট খুবই পাওয়া যায় এডমিশন ওয়ার্ড গুলাতে, যে সেপ্টিসেমিয়া হয়ে হাইপোটেনশন হয়ে একেআই ডেভেলপ করে দিচ্ছে। তার মানে এখানে কিন্তু বডি থেকে কোনো লস হয়নি, বাট তার সার্কুলেশনের সমস্যা হচ্ছে। তাহলে এভাবে আমরা এটাও একটা কারণ। তারপর হচ্ছে যে রেনাল ভেসেলে যদি প্রবলেম হয়, যেমন রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি স্টেনোসিস, হ্যাঁ, সাডেন অকলুড হয়ে গেছে রেনাল আর্টারি কোনো কারণ। তারপর দেখা গেল যে ড্রাগস, কিছু ড্রাগস আছে যেগুলো ভেজো কনস্ট্রিক্টিং ইফেক্ট আছে, সেই ড্রাগস এর কারণেও দেখা যায় রেনাল ভেসেল গুলো ন্যারোইং হয়ে হতে পারে। এইভাবে প্রি রেনাল। এবার আসি রেনাল। আহ, আমার মনে হয় যে রেনাল কজটাই শুধু আজকে বলি, যে সবকিছু বললে সময় লেগে যাবে। রেনাল কজ যেটা, বা রেনাল কজের মধ্যে আমরা যদি ভাগ করি, যে রেনাল স্ট্রাকচারটা, আমাদের প্যারেনকাইমের স্ট্রাকচারটা মনে রাখলেই ভাগটা সহজ হয়। এখানে যেমন ভেসেল আছে, তারপর এখানে গ্লোমেরুলাস আছে, তাই না, এখানে ইন্টারস্টিশিয়াম আছে, ঠিক আছে। তাহলে এই তিনটাই যদি মনে রাখি, তাহলে একটা হলো গ্লোমেরুলাস, গ্লোমেরুলার ডিজিজ, কিছু কিছু গ্লোমেরুলার ডিজিজ একেআই করে, হ্যাঁ, বিশেষ করে আরপিজিএন, র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস, এটা এক ধরনের গ্লোমেরুলার ডিজিজ, কিন্তু দেখা যায় যে কিডনির গ্লোমেরুল এত ড্যামেজ হয় যে তখন একেআই হয়ে যায়। তাহলে গ্লোমেরুলারনেফ্রাইটিস একটা কজ। আরেকটা হচ্ছে ভাস্কুলার, মানে ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিস রিলেটেড, যেমন স্মল ভেসেল ভাস্কুলাইটিস, তাহলে এই ভাস্কুলাইটিস রিলেটেডও তাহলে একেআই করতে পারে। তারপর আরেকটা হচ্ছে কি অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, হ্যাঁ, ইন্টারস্টিশিয়ামের যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, হ্যাঁ, সেটা ভিন্ন কারণ হতে পারে, তাহলে এআইএন, অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তারপর আরেকটা হলো যে এটিএন, অ্যাকুট টিবুলার নেক্রোসিস, টিবুল যদি কোনো কারণে নেক্রোসিস হয়ে যায়। এখন টিবুল নেক্রোসিসের একটা হতে পারে ইসকেমিক কারণে টিবুল নেক্রোসিস হতে পারে, আর একটা হলো টক্সিন রিলেটেড হতে পারে। হ্যাঁ, ইসকেমিক তো বোঝাই যাচ্ছে যে কোনো কারণে যদি সার্কুলেশনে প্রবলেম হয়, তাহলে সেখানে হাইপোক্সিয়া হয়ে ড্যামেজ, টিবুল ড্যামেজ হয়ে যাবে। আর টক্সিন রিলেটেড যদি আমরা বলি, তাহলে টক্সিন আমরা দুই ভাগে বলতে পারি, একটা হলো এক্সোটক্সিন অর্থাৎ বাইরে থেকে, আর একটা হলো এন্ডোটক্সিন অর্থাৎ এটা বডির মধ্যেই কোনো একটা টক্সিন প্রোডাকশন হয়। এন্ডোটক্সিন গুলো কি কি? যেমন
দেখা গেল যে র্যাপডোমায়োলাইসিসে মায়োগ্লোবিন বেশি তৈরি হলো। এই মায়োগ্লোবিনটা একটা টক্সিন হিসেবে কাজ করে, টিউবুলার নেক্রোসিস করে। তারপরে হিমোগ্লোবিন, হ্যাঁ, মায়োগ্লোবিন, এগুলো বিলিরুবিন, এগুলো দেখা যায় যে বেশি প্রোডাকশন হলে এগুলো টক্সিন হিসেবে কাজ করে। আর এগুলো এন্ডোটক্সিন। এক্সোটক্সিন বলতে হচ্ছে যে যেমন কন্ট্রাস্ট, হ্যাঁ, বিভিন্ন আইভিউ করতে গিয়ে, এনজিওগ্রাম করতে গিয়ে কন্ট্রাস্ট ইউজ করা হয়। কন্ট্রাস্ট একটা, তারপর কিছু ড্রাগস আছে, এগুলো টক্সিন হিসেবে দেখা যায় যে এক্সোটক্সিন হিসেবে ড্যামেজ করে, তাহলে একটু টিউবুলার নেক্রোসিস করে। এই হলো যে রেনাল কজ অফ একেআই। আচ্ছা, হোয়াট ইজ, তারপরে কোশ্চেনে আমি যাচ্ছি, হোয়াট ইজ আরপিজিএন, অর্থাৎ আর তো হচ্ছে রেপিডলি, পিতে প্রগ্রেসিভ, জিএন মানে হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো রেপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইট ইজ নাথিং, জাস্ট দিস ইজ এ গ্লোমেরুলার ডিজিজ আর গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিন্তু ডিফারেন্সটা হলো যে এই রেপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে দেখা যায় যে প্যাথোজেনেসিসটা খুব রেপিড হবে এবং রেনাল ফাংশনটা ডিটেরিওরেট করবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ, দেখা যায় যে ডেজ টু উইকস, হ্যাঁ, এবং মান্থের মধ্যে দেখা যাবে যে ইএসআরডি তে চলে গেছে যদি আমরা ডায়াগনোসিস ডিলে করি বা ট্রিটমেন্ট ডিলে করি, হ্যাঁ, দেখা গেল যে ডায়াগনোসিসটা আমাদের ভুল হয়ে গেছে বা ট্রিটমেন্টটা দেরি হয়ে গেছে, তাহলে ইএসআরডি হয়ে যেতে পারে, অর্থাৎ এন্ড স্টেজ, অর্থাৎ সিকেট স্টেজ 5 এ চলে যেতে পারে। এই জন্য এটাকে রেপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়। এটা খুব, কিডনি ড্যামেজটা খুব তাড়াতাড়ি করে, হ্যাঁ, উইকস, দেখা যায় 2-3 সপ্তাহের মধ্যেই কিডনিটাকে ড্যামেজ করে ফেলে। আচ্ছা, প্যাথোজেনেসিস বা প্যাথোলজিটা আসলে এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, আমি জাস্ট এইটুকুই বললাম যে এটা ম্যানিফেস্টেশনটা কিভাবে হয়। ম্যানিফেস্টেশনটা হবে যে তার ওই নেফ্রাইটিক প্রেজেন্টেশনের মতোই হবে, দেখা যাবে অলিগুরিয়া হয়ে গেছে, পেশেন্টের ইডিমা ডেভেলপ করছে, হ্যাঁ, হেমাচিউরিয়া ডেভেলপ করছে, হাইপারটেনশন ডেভেলপ করছে। ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে তার ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট এগুলো দেখা গেলো সবগুলো অ্যাবনরমাল হয়ে যাচ্ছে এবং এটা প্রতিদিন দেখা যাবে ডিটেরিওরেট করছে, একদিন পর পরে টেস্ট করলে দেখা যাবে ডিটেরিওরেট করছে, পেশেন্ট জেনারেল কন্ডিশনও ডিটেরিওরেট করে যাচ্ছে, একটা দিন যাচ্ছে পেশেন্ট আগের দিনের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ম্যানিফেস্টেশন, এবং এটা একটা হলমার্ক হলো যে এটা রেনাল বায়োপসি করলে আমরা যেটা পাই সেটা হলো যে হিস্টোলজিক্যাল ফাইন্ডিং, এটা যে ক্রিসেন্ট ফর্মেশন হয়, যে বোম্যান্স স্পেস যেটা আছে, যদি মনে করা হয় যে গ্লোমেরুলার স্ট্রাকচারটা যদি মনে করো, তাহলে যে ওই গ্লোমেরুলার যে একটা বোম্যান্স স্পেস আছে, হ্যাঁ, এখানে কি হয় যে এটা তো ফ্রি, ইউরিন এখান দিয়ে চলে যায় পাস করে। তো এখানে হয় কি যে ইনফ্লামেটরি প্রসেসের কারণে সেলগুলা, হ্যাঁ, ইনফ্লামেটরি সেলগুলা ইনফিল্ট্রেশন হয় এবং এই স্পেসটাকে আস্তে আস্তে ছোট করে দেয়, ক্রিসেন্ট লাইক একটা স্ট্রাকচার দাঁড় করায়, এবং ফলে হয় কি আর ইউরিনের স্পেস আর থাকে না, তারপর এক সময় এটা বন্ধ হয়ে যায় এবং ফাইব্রাস ক্রিসেন্ট হয়ে যায়। প্রথমে সেলুলার ক্রিসেন্ট, দেন হয় ফাইব্রাস ক্রিসেন্ট, মানে ইরিভার্সিবল হয়ে যায়, এটা আর কখনোই রিভার্স হবে না। সেলুলার ক্রিসেন্ট পর্যন্ত এটা রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে, বাট যখন ফাইব্রাস ক্রিসেন্ট হয়ে যাবে তখন আর এটা রিভার্স করবে না। তাহলে এটাকে বলা হয় যে হিস্টোলজিক্যাল ফাইন্ডিং অফ আরবিজিএন, এটাকে আমরা বলি যে ক্রিসেন্ট ফর্মেশন। এই কথাটা বললেই স্যাররা খুশি হয়ে যাবে যে হ্যাঁ ক্রিসেন্ট, এটা হলো যে ওই যে প্যাথোজেনেসিসের এটা ছিল ডিটেলস, বললে সুবিধা, যাই হোক ক্রিসেন্টটা বললে হবে যে ক্রিসেন্ট ফর্মেশন। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, কজেস অফ ইউটিআই ইন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন ফিমেল। আচ্ছা, খুবই ভালো কোশ্চেন, যে আসলেও ফিমেল, আমরা তো জানি সবাই, তোমরা সবাই জানো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমন ইন ফিমেল, এবং বিশেষ করে যে রিপ্রোডাক্টিভ এজে এটা কমন, হ্যাঁ, এটা কারণগুলো তো আছে, বইও সুন্দর করে দেওয়া আছে যে এটা হচ্ছে যে ফিমেল রিপ্রোডাক্টিভ এজ বা ফিমেলের কেন হয়, এটা হলো শর্ট ইউরেথ্রা, তারপরে অর্থাৎ কন্টামিনেশন হওয়ার খুব চান্স বেশি থাকে ফিসিসের সাথে, হ্যাঁ, কারণ ভেরি নিয়ার যে স্ট্রাকচারটা এটা ভালভা এবং হ্যাঁ অ্যানাস খুব ক্লোজলি অ্যাপ্রক্সিমেট থাকে। তারপরে হচ্ছে যে স্পার্মিসাইড ইউজ করার কারণে, হ্যাঁ, অনেকে করে আর কি, সেজন্য হতে পারে। তারপরে আরেকটা হতে পারে যে সেক্সুয়াল ইন্টারকোর্স একটা, এটা ফ্যাক্টর, হ্যাঁ, কমন কজ।
ইউটিআই হওয়ার জন্য। তারপরে ওল্ডার এজ ফিমেলে যদি বলি তাহলে সেটা হলো যে ইস্ট্রোজেন কমে যায় বয়স্ক মহিলাদের। তো ওরা ইস্ট্রোজেন কমে গেলে দেখা যায় যে একটু ইয়ে হয় আর কি, যে নর্মাল যে ফ্লোরা তার ওগুলো হ্যাম্পার হয়, অ্যাক্টিভিটি গুলো হ্যাম্পার হয়ে যায়, তখন কমন ইউটিআই হয়। আর প্রেগনেন্সিতেও ইউটিআই কমন। প্রেগনেন্সির ইউটিআইও কিছু কিছু কারণে কমন হয়, যেমন এখানে তো ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জ হয়, ফলে যে ইউরিনের যে ড্রেনেজ সিস্টেম, ইউরেটার, ব্লাডার এবং ইউরেথ্রা দেখা যায় স্ট্যাসিসটা হয়। প্রেগনেন্সিতে স্ট্যাসিস হয়, অর্থাৎ নর্মাল ফ্লোটা একটু হ্যাম্পার হয়। ফলে ফ্লো যদি হ্যাম্পার হয় তখন ইউটিআই এর চান্সটা খুব বেশি হয়। হাইজিন মেনটেন করাও একটু সমস্যা হয়ে যায়, কারণ দেখা যায় বেলিটা অনেক ডিস্টেন্ডেড থাকে, তো হাইজিন মেনটেনে একটু প্রবলেম হয়ে যায়। এইসব মেকানিক্যাল হরমোনাল ফ্যাক্টর সবকিছুই ফিমেল প্রেগনেন্সিতেও ইউটিআই এর জন্য দায়ী। তবে নরমাল রিপ্রোডাক্টিভ এইজে যে ইউটিআইটা ইন কেস অফ ফিমেল, এটা আনকমপ্লিকেটেড ইউটিআই বলি আমরা, আনকমপ্লিকেটেড ইউটিআই। মেল পেশেন্ট 20 ইয়ার্স ইউটিআই কজেস। আচ্ছা, মেল পেশেন্ট, তাহলে মেইলে নরমাল ইউটিআই কমন না। যখনই একটা মেইলের ইউটিআই হবে তখনই খুবই কশাস হতে হবে যে কেন হলো ইউটিআইটা। তাহলে এখানে ইয়াং একটা পেশেন্ট, ইউটিআই তো ফিজিওলজি যদি মানে অর্থাৎ স্ট্রাকচারাল অ্যানাটমি অ্যাবনরমালিটি না থাকে তাহলে তো ইউটিআই হওয়ার কথা না। আরেকটা হতে পারে যে পেশেন্ট ইমিউনোসাপ্রেসড কিনা, যেমন ডায়াবেটিস মেলাইটাস, পেশেন্টের কোনো মেলিগন্যান্সি আছে, ইমিউনোসাপ্রেসড অথবা কোনো ইমিউনোসাপ্রেসড ড্রাগ নেয়, স্টেরয়েড নেয়, এইসব কারণে মেইলে ইউটিআই হতে পারে। অথবা তার যদি ট্র্যাক্টে কোনো অ্যাবনর্মালিটি, একটা স্টোন আছে, ইউরেথ্রা, ব্লাডার অথবা ইউরেটারে একটা স্টোন আছে, অথবা অবস্ট্রাকশন আছে। সাধারণত ওল্ড মেলে যেটা হয় যে প্রোস্টেটিক এনলার্জমেন্ট থাকে, তো সেক্ষেত্রে হতে পারে। কিন্তু ইয়াং মেল 20 ইয়ার্স এ যদি তার জন্মগত ভাবে কোনো অ্যানোমালি বা অ্যাবনরমালিটি থাকে জেনিটরি ট্র্যাক্টে, তাহলে ফ্রিকোয়েন্ট ইউটিআই বা ইউটিআই হতে পারে। টাইপস অফ ইউটিআই, আচ্ছা, আপার ইউটিআই, আচ্ছা, হুইচ অফ দ্য অ্যান্টিবায়োটিক, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যানাটমিক্যাল যদি আমরা বলি যে আপার ইউটিআই, লোয়ার ইউটিআই, আপার ইউটিআই, লোয়ার, আপার ইউটিআইটা আমরা বলি যে ব্লাডার এবং ব্লাডারের উপরে, অর্থাৎ কিডনি এবং কিডনির ড্রেনেজ সিস্টেম এবং আপ টু মানে ব্লাডার। আর লোয়ার ইউটিআইটা আমরা বলবো যে ব্লাডার এন্ড বিলো, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা অনেকগুলো পার্ট আছে, অর্থাৎ ব্লাডার ইনভলভ হবে লোয়ার ইউটিআই এবং তার বিলো ইউরেথ্রা, এটাকে বলে আমরা এই এখানে যদি ইনফেকশন হয় তখন আমরা বলি আপার ইউটিআই। এটা এনাটমিক্যালি দুই ভাগে। তারপর আরেকটা হচ্ছে কমপ্লিকেটেড ইউটিআই, আনকমপ্লিকেটেড ইউটিআই। আনকমপ্লিকেটেড তো আমি বললামই যে এটা সাধারণত রিপ্রোডাক্টিভ ফিমেলের কমনলি হয়। আর কমপ্লিকেটেডটা বললেই আনকমপ্লিকেটেড বোঝা যাবে যে কমপ্লিকেটেড ইউটিআই তার মানে যে কিছু কিছু কন্ডিশনে ইউটিআই হলে তখন আমরা একে কমপ্লিকেটেড ইউটিআই বলি। যেমন দেখা গেল যে পেশেন্ট, ফিমেল পেশেন্ট হলে প্রেগনেন্সি, প্রেগনেন্সি উইথ ইউটিআই, ডায়াবেটিস মেলাইটাস উইথ ইউটিআই। তারপর দেখা গেল যে একটা অবস্ট্রাকটিভ কন্ডিশন, যেমন প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা পোস্টিউরেথ্রাল ভালভ, চাইল্ডে যেটা হয়, তাহলে সাথে ইউটিআই। তারপর একটা স্টোন আছে ইউরেটারে বা ব্লাডারে উইথ ইউটিআই। তারপরে দেখা গেল যে ড্রাগস, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস নিচ্ছে উইথ ইউটিআই। তো ক্যাথেটার করা আছে, যে পলিস ক্যাথেটার কোনো কারণে, এবং ইউটিআই, নিউরোজেনিক ব্লাডার উইথ ইউটিআই। অর্থাৎ এই ধরনের কন্ডিশন গুলা যখন থাকবে তখন আমরা একটু বলবো যে কমপ্লিকেটেড ইউটিআই, এবং এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে হবে, যে এটিওলজিটা বের করতে হবে যে কি রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টরটা আছে এখানে, সেটাকে এলিমিনেট করতে হবে এবং সাথে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে। না হলে এই ধরনের ইউটিআই গুলো বারবার হবে এবং ড্যামেজ করবে, পরবর্তী সাবসিকুয়েন্ট ইফেক্ট গুলো খারাপ হবে।
আচ্ছা, কি ধরনের অর্গানিজম দিয়ে হয়? আসলে ইউটিআই গুলো কমন অর্গানিজম হলো ইশেরিচিয়া কোলাই, ইকোলাই। এটা 70 to 90% কেসে দেখা যায় যে ইকোলাই। তারপরে কোয়াগুলেজ নেগেটিভ আ স্ট্যাফিলোকাস সেপ্টোফাইটিকাস একটা অর্গানিজম আছে। তারপর প্রোটিয়াস, সিউডোমোনাস, হ্যাঁ? তারপরে নাইজেরিয়া, বিভিন্ন রকমের এই ধরনের অর্গানিজম গুলো ইউটিআই করে থাকে, হ্যাঁ? এন্টারকক্কাই এগুলো অর্গানিজম গুলো করে থাকে। তারপর হুইচ অ্যান্টিবায়োটিক আসলে আমরা বেটার give after culture and sensitivity test of using is ideal. তো আনকমপ্লিকেটেড ইউটিআই গুলাতে আমরা অনেক সময় একটা এম্পিরিক্যাল থেরাপি দিয়ে থাকি। যেমন দেখা যায় যে অনেক সময় আমরা কোট্রাইমোক্সাজোল দিয়েও ট্রিট করে থাকি। হ্যাঁ? যেগুলো এগুলো বইয়েতেও আছে যে ৩ দিন বা ৫ দিনের একটা কোর্স দিয়ে থাকি। তারপরে আবার অনেকে নাইট্রোফুরান্টোয়েন দেওয়া হয়। হ্যাঁ? তারপর অ্যামোক্সিসিলিন, হ্যাঁ? তারপরে এমপিসিলিন এগুলোতেও ট্রিটমেন্ট করা হয়। তারপরে এগুলোতে রেসপন্স না করলে বা যদি মনে হয় এগুলোতে পেশেন্ট টলারেট করতে পারে না, তখন আমরা চলে যাই যে ফ্লুরোকুইনোলোন গ্রুপে, হ্যাঁ? সিপ্রোফ্লক্সাসিলিন, লেভোফ্লক্সাসিলিন এই ধরনের ড্রাগ গুলোতে আমরা চলে যাই। আর তারপর তো আমি বললামই যে ওরালি নরমাল যে ইউটিআই গুলো আমরা ওরালি আমরা সাধারণত ড্রাগ গুলো দিয়ে থাকি এবং রেসপন্স ভালো হয়। আর কালচারে যদি কোনো স্পেসিফিক অ্যান্টিবায়োটিক আসে তাহলে সেটাই আমরা দিব। হ্যাঁ? কালচারের রিপোর্ট পাওয়ার পরে আমরা সেই অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করব। পু বিফোর আ আ কালচার যদি আমরা এম্পিরিক্যাল কোনো ট্রিটমেন্ট দিয়ে থাকি, কালচার রিপোর্ট এসে যদি দেখি যে না সেই অ্যান্টিবায়োটিকটা রেসপন্সিভ রেজিস্ট্যান্ট বা আ সেরকম রেসপন্স করেনি, তখন আমরা কালচার সেনসিটিভিটি রিপোর্ট অনুসারে আমরা স্টার্ট করব অ্যান্টিবায়োটিক। কজেস অফ পলিউরিয়া। আ পলিউরিয়াটা পলিউরিয়াটা আমরা কখন বলবো? একটা মানুষের 24 আওয়ার্স এ যদি মোর দ্যান 3 লিটার, 3 লিটারের বেশি যদি ইউরিন ফরমেশন বা আউটপুট হয় তাহলে তখন আমরা আ পলিউরিয়া বলি। হুম? এখন এটার অনেকগুলো কজ আছে। যেমন কমন একটা কজ হলো যে তার সাইকোজেনিক পলিডিপসিয়া মানে বেশি, বেশি করে পানি খায় পলিউরিয়া হয়। হ্যাঁ? তারপরে তো আরেকটা কজ হচ্ছে যেটা যে ডায়াবেটিস মেলাইটাস। এটা খুব কমন কজ। যে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস এটাও একটা পলিউরিয়ার কজ। কিছু, কিছু ড্রাগস আছে যেমন ডায়োটিক্স, ডায়োটিক্স দিলে কিন্তু পলিউরিয়া হবে। তারপরে যদি রেনাল ফাংশন নরমাল থাকে। তারপরে আ আমরা আরেকটা বলি যে এন্ডোক্রাইন একটা কজ এডিসনস ডিজিজ। এডিসনস ডিজিজও পলিউরিয়া হিসেবে আসতে পারে। আরেকটা হলো যে অ্যাকুট কিডনি ইনজুরি হওয়ার পরে যখন এটা আ যখন আ একটা ফেজ আছে সেটা বলা হয় ডায়োটিক ফেজ। ডায়োটিক ফেজ অফ একেআই অর্থাৎ এই সময় ডায়ালিসিস হইতে থাকে। অর্থাৎ টিউবুল গুলা রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটিটা এই সময় ডেভেলপ হয় না। কারণ ইনজুরি হয়ে তো গেছিল। তারপর যখন সে রিজেনারেট করবে টিউবুলার যে উম এপিথেলিয়াম গুলো তো ওই সময়টাই হয় কি যে রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটিটা তখন থাকে না। ফলে যা জিএফআর তৈরি হয় জিএফআর এর মেক্সিমাম অংশ ইউরিন হিসেবে চলে আসে। এটা ডায়োটিক ফেজ অফ একেআই বলা হয়। এগুলো হচ্ছে পলিউরিয়ার কজ। আচ্ছা সিনারিও অফ ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা সিনারিও অফ ক্রনিক কিডনি ডিজিজ এটা আসলে অনেক ভাস্ট যে আমরা যদি বলি যে অ্যাডভান্স এবং আর্লি স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ স্টেজ 2, 3 এগুলোতে দেখা যায় যে অনেক সময় কোন সিনারি ওইভাবে স্পেসিফিক সিনারি থাকে না। হ্যাঁ? পেশেন্ট হয়তো একটু লেথার্জিক উইকনেস, হ্যাঁ? অ্যানোরেক্সিয়া হালকা যেটা নরমাল মানুষেরও থাকে। এই ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে। তবে যখন স্টেজ 3 লেটার পিরিয়ড এবং 4, 5 এই লেভেলে চলে যায় তখন আস্তে, আস্তে সিম্পটম ক্রনিক কিডনি ডিজিজ এর সিম্পটম গুলো আস্তে, আস্তে শুরু হয়। তার মধ্যে হচ্ছে যে পেশেন্ট জিআই সিম্পটম থাকে কিছু অ্যানোরেক্সিয়া, নউজিয়া, হ্যাঁ? যত অ্যাডভান্স হবে তত সিম্পটম গুলো আরো বেশি বাড়তে থাকবে। অ্যানোরেক্সিয়া, নউজিয়া তারপর হচ্ছে ভমিটিং, হ্যাঁ? এগুলো বাড়তে থাকবে। তারপর লেথার্জি উইকনেস, প্যালর, হ্যাঁ? অ্যানিমিয়া হবে এবং দেখা যাবে আস্তে, আস্তে তার ফ্যাকাশে হয়ে যাচ্ছে। প্যালর, হ্যাঁ? এগুলো। প্রুরাইটাসটা একটা ইম্পোর্টেন্ট। যত অ্যাডভান্স হবে এই প্রুরাইটাসটা তত বাড়তে থাকবে। তারপর ইডিমা, ইডিমা অর্থাৎ
তার ফ্লুইড রিটেনশন হবে, জিএফআর কমে যাবে, ইউরিন এডুকেট আজ হবে না। ফলে হবে কি বডিতে ফ্লুইড রিটেনশন হবে, ইডিমা ডেভেলপ করতে থাকবে, আস্তে আস্তে ইডিমাটা বাড়তেই থাকবে। এবং ডায়াবেটিস দেওয়ার পরেও দেখা যায় যে খুব একটা এটা রেসপন্স করে না, কারণ জিএফআর তো নেই। জিএফআর যদি কমে যায় ডায়াবেটিস সেখানে খুব একটা রেসপন্স করে না, তাহলে ইডিমাটা হবে। হ্যাঁ, তারপরে এদিকে হাইপার টেনশন। হাইপার টেনশনটা দেখা গেল যে আগে একটা ড্রাগেই কন্ট্রোল হতো, যত অ্যাডভান্স সিগারেট হচ্ছে হাইপার টেনশন আরো বাড়তেছে, যত প্রেশার বেড়ে যাচ্ছে ড্রাগ আরো বাড়িয়ে দিচ্ছে, আরো বাড়িয়ে দিচ্ছে, দুইটা তিনটা চারটা এরকম করে, অর্থাৎ হাইপার টেনশন আনকন্ট্রোল হয়ে গেছে, বেড়েই যাচ্ছে এরকম। আহ, আরো যদি ডিটেরিয়রেট করে, অর্থাৎ অ্যাডভান্স 4 5 এ চলে আসছে, তখন দেখা যায় অনেক সময় কনফিউশন, ড্রাউজিনেস, হ্যাঁ, কনভালশন, এনকেফালোপ্যাথি ফিচার, হ্যাঁ, এগুলো আছে। অ্যাসিডোসিসের একটা ফিচার হয় রেসপিরেটরি ডিস্ট্রেস। এই ধরনের ফিচার নিয়ে আসে, সিনারি গুলো এরকমই থাকে। মাসল উইকনেস থাকে, হ্যাঁ, দেখা যায় যে হাঁটতে গেলে কষ্ট হয়, বসা থেকে দাঁড়াতে গেলে কষ্ট হয়, মায়োপ্যাথি হয়ে যায়। আচ্ছা, কজ এন্ড প্রেজেন্টেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা, কজ প্রেজেন্টেশনটা তো সিনারির সাথেই হয়ে গেল। প্রেজেন্টেশন, কজ গুলোর মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা 1 নাম্বার কজ যদি আমরা বলি, সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, 1 নাম্বার কজ। আর আমাদের দেশে আরেকটা কজ আমরা গুরুত্ব দিয়ে বলি, সেটা হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, তো আমরা যেটা ডেভেলপিং বা লিস্ট ডেভেলপ কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, এই সাবকন্টিনেন্টে গ্লোমেরুলোনেফ্রাইটিস কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। তারপর হাইপারটেনশন আমরা বলবো, তারপরে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলবো, তারপরে আমরা বলি যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, হ্যাঁ, এটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। হ্যাঁ, কিডনিটা বড় হতে থাকে, সিস্ট হয়ে হয়ে কিডনিটা বড় হতে থাকে। তারপরে আমরা বলতে পারি অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি। অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বিশেষ করে বয়স্ক মানুষের পুস্টেটিক, হ্যাঁ, পুস্টেটিক এনলার্জমেন্টের কারণ হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে পুস্ট ইউরেথ্রাল বাল্বের কারণ হতে পারে, তো অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হতে পারে। হ্যাঁ, তারপরে কিছু হেরিডিটারি ডিজিজ আছে, যেমন অ্যালপোর্ট সিনড্রোম, এটাতে হতে পারে। তাহলে মিসেলেনিয়াস যে কিছু কিছু কজ আছে আনআইডেন্টিফাইড, তখন আমরা বলি আননোন এটিওলজি, ক্রনিক ডিজিজ উইথ আননোন এটিওলজি। অর্থাৎ আমি যে কজ গুলো বললাম এগুলোর মধ্যে পড়তেছে না, হ্যাঁ, কোনো কজ আইডেন্টিফাই করতে পারছি না, তো এগুলোকে আমরা তখন বলি আনআইডেন্টিফায়াবল কজ অফ সিকেডি। সিকেডি ইউ আমরা অনেক সময় বলি, আননোন এটিওলজি। আচ্ছা, হোয়াই এনিমিয়া অকার ইন ক্রনিক কিডনি ডিজিজ, এটাও সুন্দর করে লেখা আছে, আমাদের মেডিসিনের টেক্সট বইয়ে লেখা আছে এনিমিয়া কেন হয়। এটা এনিমিয়াটা আমরা যদি বলি যে একটা হচ্ছে যে ইরাইথ্রোপয়েটিন এডুকেট তৈরি হয় না, হ্যাঁ, ইরাইথ্রোপয়েটিন, কারণ ইরাইথ্রোপয়েটিন তো কিডনিতেই মেইনলি 85% এর বেশি ইরাইথ্রোপয়েটিন কিডনিতে তৈরি হয়, তো ইরাইথ্রোপয়েটিন এডুকেট তৈরি হচ্ছে না। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আয়রন ডেফিসিয়েন্সি এবং আদার হেমাটোনিক্স ডেফিসিয়েন্সি থাকে ক্রনিক কিডনি ডিজিজের। কারণটা হচ্ছে কি অ্যানোরেক্সিয়া থাকে, হ্যাঁ, জিআইটি আপসেট থাকে, ফলে খাবার দাবার কমে যায়, হ্যাঁ, এবং এই ধরনের নিউট্রিয়েন্ট গুলো খাওয়া হয় না, ফলে তাহলে ডেফিসিয়েন্সি হয়। তারপর ইউরেমিক ফিচার হিসেবে একটা হয় যে বোন মেরু সাপ্রেশন হয়, ফলে দেখা যায় ইরাথ্রোপোয়েসিস এডিকুয়েট হচ্ছে না। তারপর আরবিসি লাইফ স্প্যান কমে যায়, হ্যাঁ, ক্যাপিলারি ফ্র্যাজিলিটি বেড়ে যায়, হ্যাঁ। তারপরে আরেকটা হচ্ছে লস হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিকেডি পেশেন্টের ব্লাড লস হয়, যেমন ডায়ালাইসিস পেশেন্ট যারা ডায়ালাইসিস দিচ্ছে তারা কিন্তু প্রতিটা ডায়ালাইসিসে বেশ কিছু অ্যামাউন্ট অফ ব্লাড লস হয়। তারপরে দেখা যাচ্ছে যে এদের জিআই আপসেট থাকে, পেপটিক আলসার, পেপটিক আলসার ডিজিজ থাকে, এইসব কারণেও অনেক সময় ব্লাড লস হতে পারে। তো এগুলোই হচ্ছে যে এনিমিয়া হওয়ার কারণ। রিলেশন উইথ ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি, আসলে তো ভিটামিন ডি আমাদের যে আমরা যদি ভিটামিন ডি এর সিনথেসিসটা মনে করি যে সেই স্কিন থেকে কিডনি পর্যন্ত, কিডনিতে তাহলে তো ফাইনালি অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট ভিটামিন ডি যেটা, যে 125 ডাইহাইড্রোক্সিকোলিক, তাহলে এটা তাহলে তৈরি হতে পারে না ডিউ টু এনজাইম ডেফিসিয়েন্সি, হ্যাঁ, কিন্তু
ওয়ান আলফা হাইড্রোক্সিলেজ যে এনজাইমটা কিডনিতে তৈরি হয় সেটা তৈরি হতে পারে না, ফলে আলটিমেটলি ফাইনাল অ্যাক্টিভেশন ভিটামিন ডি হয় না বা ইনএডিকুয়েট হয়। এই জন্য একটা ভিটামিন ডির একটা ঘাটতি থেকে যায়। ফলে আমরা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের কিন্তু আমরা সাপ্লিমেন্ট, অ্যাক্টিভ ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকি। কজ অফ প্রোটিনিউরিয়া। আচ্ছা, প্রোটিনিউরিয়া তো আসলে অনেকগুলো কজ আছে যে আমরা তো যদি মনে করি এইভাবে যে প্রোটিনিউরিয়া একটা গ্লোমেরুলার ডিজিজ, হ্যাঁ, গ্লোমেরুলার ডিজিজে প্রোটিনিউরিয়া হয়। এটা তো আমরা সবাই জানি যে নেফ্রোটিক রেঞ্জ, নেফ্রাইটিক রেঞ্জ, হ্যাঁ, এর প্রোটিনিউরিয়া হয়। আর আমরা যদি এইভাবে বলি যে সাথে কিছু কিছু কজ আছে যেটা ট্রানজিয়েন্ট প্রোটিনিউরিয়া হয়, মানে অর্থাৎ এটা কোনো প্যাথোলজি না, কিন্তু ট্রানজিয়েন্ট হাই ফিভার, হ্যাঁ, এক্সারসাইজ, স্ট্রেনিয়াস এক্সারসাইজ, তো এই কন্ডিশন গুলাতে দেখা যায় যে তো ট্রানজিয়েন্ট একটা প্রোটিনিউরিয়া হয়। আর বেশি প্রোটিনিউরিয়া বা সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া আমরা তখন বলি যেটা যে গ্লোমেরুলার ডিজিজের যে প্রোটিনিউরিয়াটা, হ্যাঁ, তো ওখানে আমরা বলি যে প্রোটিন। তারপরে আরেকটা প্রোটিনিউরিয়া হচ্ছে যে ওভার্ট প্রোটিনিউরিয়া। ওভার্ট প্রোটিনিউরিয়াটা হচ্ছে যে বিশেষ করে লাইট চেইন ডিজিজ গুলো, মাল্টিপল মাইলোমা, হ্যাঁ, এখানেও প্রোটিনিউরিয়া হয়। ওভার্ট প্রোটিনিউরিয়া হয়। বেশি বেশি লাইট চেইন জিএফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে এটা রিঅ্যাবজর্পশন কম হয়, বেশি বেশি চলে যায় ইউরিনে, ওভার্ট প্রোটিনিউরিয়া। তারপর আছে টিবুলার প্রোটিনিউরিয়া হয়, টিবুল থেকে, হ্যাঁ। তারপর সিক্রেটরি প্রোটিনিউরিয়া। টিবুল মানে টিবুলার ডিফেক্টের কারণে, অর্থাৎ জিএফআর যেটা ফর্ম হচ্ছে, তো টিবুলার ডিফেক্ট হচ্ছে, তাহলে টিবুলার ডিফেক্ট থাকলে প্রক্সিমাল টিবুলে এডুকেট রিঅ্যাবজর্পশন হচ্ছে না, এই জন্য আমরা ওটাকে বলি যে টিবুলার প্রোটিনিউরিয়া। আরেকটা কিছু সিক্রেটরি, অর্থাৎ টিবুল থেকে টিবুল থেকে কিছু সিক্রেশন হয়, প্রোটিন সিক্রেশন হয়ে যেটা চলে যায় ইউরিনে, তো ওটাকে আমরা বলি যে সিক্রেটরি প্রোটিনুরিয়া। এই চার ভাগে আমরা প্রোটিনুরিয়াকে ভাগ করি আর কি: গ্লোমেরুলার, ওভার্ট প্রোটিনুরিয়া, তারপর সিক্রেটরি প্রোটিনুরিয়া এন্ড টিবুলার প্রোটিনুরিয়া, এভাবে ভাগ করি। নেচার অফ প্রোটিনুরিয়া ইন নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, এটা তো ম্যাসিভ প্রোটিনুরিয়া হবে, এবং এই প্রোটিনুরিয়াটা হচ্ছে যে মোর দেন 3.5 গ্রাম পার ডে পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া। হ্যাঁ, ম্যাসিভ প্রোটিনুরিয়া বলি আমরা। আদার অ্যাবনরমালিটিস অফ নেফ্রোটিক সিনড্রোম, ট্রিটমেন্ট অফ নেফ্রোটিক সিনড্রোম। আমার তো সরি, নেফ্রোটিক সিনড্রোমটা গত ক্লাসটা নিয়েছিলাম, ওখানে অবশ্যই এগুলো ডিসকাস হয়েছিল যে আদার অ্যাবনরমালিটি নেফ্রোটিক সিনড্রোমে কি হয়। এটা সবই প্রোটিনিউরিয়া রিলেটেড আসলে অ্যাবনরমালিটি গুলো হয়, যেমন হাইপারলিপিডিমিয়া হয়। হাইপারলিপিডিমিয়ার সিকুয়েলি হিসেবে যেটা হয় যে কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো, হ্যাঁ, বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হতে থাকে। তারপরে আরেকটা হলো যে কোয়াগুলেশন, অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো, এগুলো তো আসলে ইউরিন দিয়ে বের হয়ে যায়, অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো প্রোটিন। তো ফলে হয় কি, কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি হয় এবং চান্স অফ থ্রম্বোসিস বেড়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় রেনাল ভেন থ্রম্বোসিস, হ্যাঁ, ডিপ ভেন থ্রম্বোসিস, তো এগুলো হতে পারে। তারপরে যেহেতু ইমিউনোগ্লোবুলিন গুলো লস হয়ে যায়, ইমিউনোগ্লোবুলিন আর প্রোটিন এগুলো ইউরিন দিয়ে চলে যায়, ফলে হয় কি একটা ইমিউন কম্প্রোমাইজড হয়। ফলে এনক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে বেশি বেশি ইনফেকশন হওয়ার চান্স থাকে, নিউমোনিয়া হতে পারে, স্কিন ইনফেকশন হতে পারে, জিআই ইনফেকশন হতে পারে, এই ধরনের ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে যে হয় কিছু এন্ডোক্রাইন ডিসফাংশন হয়, হ্যাঁ, থাইরয়েড হরমোনাল কিছু প্রবলেম হয়। তারপরে আয়রন বাইন্ডিং প্রোটিন যেহেতু কমে যায়, তো ফলে দেখা যায় যে এনিমিয়া হয়, এনিমিয়া হতে পারে। এই ধরনের নেফ্রোটিক সিনড্রোমে অ্যাবনরমালিটি হতে থাকে। আচ্ছা, ট্রিটমেন্ট অফ নেফ্রোটিক সিনড্রোম, এটাও লাস্ট ক্লাসে বলেছিলাম, যে তারপরে একটু শর্ট বলছি যে জেনারেল ট্রিটমেন্ট, মানে এটা সব ধরনের নেফ্রোটিক সিনড্রোম একটা জেনারেল ট্রিটমেন্ট আছে। যেমন পেশেন্ট তো ইডিমেটাস থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে তার ফ্লুইডটা রেস্ট্রিক্ট করতে হবে, সল্ট রেস্ট্রিকশন করতে হবে। আমাদের টার্গেট এইম হবে 1 কেজির মতো প্রতিদিন ওয়েট লস করানো। তা আমরা কি করব, সাথে হলো
যে ডায়াবেটিক্স ইউজ করবো। ডায়াবেটিক্স যদি আমরা ফুসিমাইড করি কম্বিনেশন উইথ স্পাইরোল্যাকটোন, তারপরে সাথে আমরা কি অনেক সময় ইনজেক্টেবল ফর্মও দেওয়া হয়। প্রোটিন রেস্ট্রিকশন এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল, বাট আমরা বলি যে যদি ম্যালনারিশ না থাকে তাহলে 0.8 গ্রাম পার কেজি পার ডে। এইভাবে আমরা প্রোটিনটাকে একটু কারণ প্রোটিন ইটসেলফ ইজ নেফ্রোটক্সিক, ড্যামেজটা বাড়ায় দেয়। তো এটাকে অনেক সময় এই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটাও আমরা বলে থাকি আর কি। তারপরে পেশেন্টের অ্যান্টিপ্রোটিনেরিক ড্রাগ দিয়ে থাকি, এস ইনহিবিটর বা এআরবি, এগুলো আমরা দিয়ে থাকি অ্যান্টিপ্রোটিনেরিক ড্রাগ। লিপিড লোয়ারিং ড্রাগ আমরা দিয়ে থাকি, লিপিড লেভেল বেশি থাকে সাধারণত। অনেক সময় খুব অনেক দিনে নেফ্রোটিক সিনড্রোম এবং চাঞ্জব থ্রম্বোসিস বেশি, সিভিয়ার হাইপোঅ্যালবুমিয়া, এই কন্ডিশন গুলাতে আমরা অনেক সময় অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোফাইলেকটিক্যালি ইউজ করি। এটা হলো ওভারঅল একটা ইনফেকশন থাকলে ইনফেকশন ট্রিটমেন্ট করি। এই ধরনের একটা জেনারেল ম্যানেজমেন্ট। আর স্পেসিফিক ম্যানেজমেন্টটা অন দ্য বেসিস অফ দ্য টাইপ অফ ডিজিজ। সেটা আমরা রেনাল বায়োপসি করে একটা হিস্টোলজিক্যাল টাইপ ডায়াগনোস করার পরে আমরা সেই টাইপকে আমরা ট্রিট করি। এমসিডি মিনিমাল চেঞ্জ ডিজিজ আছে, যেহেতু স্টেরয়েড রেসপন্সিভ, আমরা স্টেরয়েড দিয়ে প্রথমে এটাকে ট্রাই করি। এবং মোস্ট অফ দ্য কেস চাইল্ডের ক্ষেত্রে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেস দেখা যায় রিমিশন, অর্থাৎ ভালো হয়ে যায়। এভাবে আমরা এটাকে ট্রিটমেন্ট করি। তারপরে মেমব্রেনাসে এক ধরনের প্রোটোকল আছে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এক ধরনের প্রোটোকল আছে। এইভাবে আমরা ম্যানেজমেন্টটা করে থাকি। কমপ্লিকেশন অফ ট্রিটমেন্ট, এটা আসলে আমি বুঝতে পারছি না যে কোনটার কমপ্লিকেশন, আমি এটাকে বাইপাস করে যাচ্ছি। দেন হচ্ছে যে সিনারি বেসড কিছু কোশ্চেন আছে, যে a 15 years old boy presents with history of swelling of face and body, 15 বছরের, and suppression of urine for 4 days, ইউরিনটা আউটপুট কমে গেছে। he has infected scabies as well, তার মানে স্কিনে স্ক্যাবিস ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে how will you investigate the case, তাহলে এটাকে কিভাবে আমি ইনভেস্টিগেট করবো? এটা তো বোঝা যাচ্ছে এটা পোস্ট ইনফেকশাস। আরো যদি স্পেসিফিক্যালি বলি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লুমেরুলনেফ্রাইটিস, এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে আসছে এবং ইডিমা হয়েছে। তাহলে ক্লিয়ার কাট সিনারি। এখানে তাহলে আমরা ইনভেস্টিগেট ইউরিন আরএমই করবো, ইউরিন আরবিসি প্রোটিন, এগুলো কাস্ট আছে কিনা সেগুলো আমরা দেখবো। তারপরে সিবিসি আমরা করবো, রুটিন যেটা টোটাল কাউন্ট, ডিফারেনশিয়াল কাউন্ট, এগুলো আমরা দেখবো। তারপরে আমরা এখানে ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইটস এগুলো দেখবো। অনেক সময় রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, আবার অনেক সময় থাকে না। ইলেক্ট্রোলাইটস এর স্ট্যাটাসটা কি, সেটা আমরা দেখবো। ঠিক আছে। তারপরে এখানে যেটা যে আমরা যেহেতু স্ট্রেপ্টোকক্কাই, তাহলে এএসও টাইটারটা আমরা করতে পারি। অনেক সময় এন্টি ডিএনএস, অ্যান্টিবডিও দেখা হয়। তাহলে এগুলো আমরা ইনভেস্টিগেট করব। সাথে আরো যদি কোনো ইয়ে মনে হয় তাহলে সে রিলেটেড আমরা ইনভেস্টিগেট করব। আলট্রাসোনোগ্রাম আমরা একটা করতে পারি, কিডনির সাইজ, বা অন্য কোনো প্যাথোলজির সাথে আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। রাইট ডাউন এ ম্যানেজমেন্ট প্ল্যান ফর দ্য পেশেন্ট। ম্যানেজমেন্ট প্ল্যান ওইরকমই যে আমরা যেহেতু পেশেন্টের ভলিউম ওভারলোড, ইডিমা হয়ে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে, তাহলে আমরা শুরুতে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করব, সল্ট রেস্ট্রিকশন করব, তারপর আমরা ডায়োটিক্স ইউজ করব। পেশেন্ট যদি হাইপারটেনসিভ থাকে, সাধারণত নেফ্রাইটিক প্রেজেন্টেশনে হাইপারটেনসিভ থাকে, ফ্লুইড রিটেনশনের জন্য হাইপারটেনশন হয়, তো আমরা ডায়োটিক্স ইউজ করব। সাথে আদার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা ইউজ করতে পারি, প্রিফার ইউজ করা হয়। তারপর আরেকটা যেটা না বলে ইনফেক্টেড স্ক্যাবিস, তাহলে আমরা ইনফেকশনটাকে আমরা ট্রিট করব। ইনফেকশনটাকে আমরা অবশ্যই ট্রিট করবো এবং ইরাডিকেট করবো, কারণ সোর্সটাকে আমাদের এলিমিনেট করতে হবে। দেখা যায় যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, পোস্ট ইনফেকশাস গ্লুমেরুলোনেফ্রাইটিস ইন কেস অফ চাইল্ড, ম্যাক্সিমামই জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। A 20 years old lady presented with puffy face, scanty maturation and blood pressure
160/105 মিলিলিটার মার্কারি। এটাও বোঝা যাচ্ছে সিনারি দেখে যে এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন। এই যে স্ক্যান্টি ইউরিন, পাফি ফেস, হ্যাঁ? তার মানে এটা রেনাল কজ এবং সাথে হলো হাইপারটেনশন। ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ নেফ্রাইটিক ইলনেস। নেফ্রাইটিক প্রেজেন্টেশন। এখন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? নেফ্রাইটিক প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলনেফ্রাইটিস এইভাবে বললে হবে, নেফ্রাইটিক প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলনেফ্রাইটিস। আর এটা হচ্ছে হাউ উইল ইউ প্রসিড টু ম্যানেজ হার? এখানেও এই একই ভাবেই হবে যে পেশেন্টকে আমরা কিছু ইনভেস্টিগেশন করব, রুটিন ইনভেস্টিগেশন। তারপরে যেহেতু 20 years ওল্ড লেডি, এখন আমরা আর একটু কয়েকটা জিনিস আরো মাথায় রাখবো যে কোনো সেকেন্ডারি কজ আছে কিনা। সেকেন্ডারি কজের মধ্যে ফিমেল পেশেন্ট একটা ইম্পর্টেন্ট কজ হলো লুপাস নেফ্রাইটিস। তো সেটা হিস্ট্রি থেকে আমাদের হেল্প করবে যে ক্লিনিক্যাল ফিচার অফ লুপাস আছে কিনা, সেটা হেল্প করবে। তারপর অন্যান্য সেকেন্ডারি কজ যে কোনো ইনফেক্টিভ কজ কিনা সেটা আমাদের ক্লু দেখতে হবে যে কোনো ইনফেকশন এভিডেন্স আছে কিনা। হ্যাঁ, তারপরে ভাইরাল বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো আমরা স্ক্রিনিং টেস্ট আমরা করতে পারি, রুটিন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে আমরা এগুলো করতে পারি। করে তারপর আমরা সেকেন্ডারি কজ গুলো আমরা এক্সট্রাক্ট করে যদি কোনো কজ না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা 20 years লেডি যেহেতু, ফাইনালি আমাদের একটা অপশন আছে যে রেনাল বায়োপসি। রেনাল বায়োপসির একটা ইন্ডিকেশন আছে। রেনাল বায়োপসিটা করে আমরা তাহলে হিস্টোলজিক্যাল টাইপিং করব কোন ক্লাসের মধ্যে এটা কোন ধরনের গ্লোমেরুলনেফ্রাইটিসের জন্য নেফ্রাইটিক প্রেজেন্টেশনটা হলো। 20 years old male presented with puffiness, এটা মেল পেশেন্ট, আগেরটা ছিল ফিমেল, এটা হলো মেল। puffiness of face, scanty high colored urine and leg swelling for last 4 days on examination blood pressure 160/100। এখানেও একই, এটা মেল পেশেন্টও নেফ্রাইটিক প্রেজেন্টেশন। আচ্ছা, মেনশন ফর ইম্পর্টেন্ট বিষয়। ইম্পর্টেন্ট এর মধ্যে তো আমরা ইউরিন আরএমই অবশ্যই করব। হ্যাঁ, রুটিন ব্লাড টেস্টটা এটা করাই উচিত সব পেশেন্টের ক্ষেত্রে, কারণ কোনো ইনফেক্টিভ কজকে বুঝতে হলে রুটিন ব্লাড টেস্টটা লাগবে। তাহলে ইউরিন আরএমই, রুটিন ব্লাড টেস্ট। তারপর রেনাল ফাংশনটা আমাদের দেখতে হবে। রেনাল ফাংশনের মধ্যে ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, ইউরিয়া, এগুলো আমরা রেনাল ফাংশন টেস্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমাদের যেটা ডায়াগনোসিসে একদম কনফার্মেটরি হেল্প করবে, কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আমাদের রেনাল বায়োপসি করতে হবে। এটা আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইমেজিং করে নিতে হবে। তারপরে সেকেন্ডারি কজ, ফোর ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে আসলে নেফ্রাইটিক প্রেজেন্টেশনে দেখা যায় অনেক সময় আনকন্ট্রোলড হাইপারটেনশন হয়ে যায়। হাইপারটেনশন হওয়ার কারণে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, আর্জেন্সি, কনভালশন ডেভেলপ করে, এনকেফালোপ্যাথি, এগুলো ডেভেলপ করে আসলে। এটা একটা। আরেকটা হলো ভলিউম রিলেটেড, ওভারলোড রিলেটেড অনেক সময় হয়, দেখা যায় হার্ট ফেলিউর হয়ে গেল, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। তো এই ধরনের কমপ্লিকেশন হয়। তারপরে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া, যদি তার রেনাল ফাংশন ডিটেরিওরেট করে, অনেক সময় পটাশিয়ামটা বেড়ে যায়, হাইপার ক্যালেমিয়া হয়ে যায়, হাইপার ক্যালেমিয়া রিলেটেড কমপ্লিকেশন হয়। এই ধরনের কমপ্লিকেশন। ইনফেকশন, কারণ ইনফেকশন যদি এর কজ হয়ে থাকে তাহলে ইনফেক্টিভ রিলেটেড অনেক সময় কমপ্লিকেশন হয়। আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ সাচ পেশেন্ট। পেশেন্টের ম্যানেজমেন্ট ওই নেফ্রাইটিক আগে যেভাবে বললাম একই ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট গুলো একই রকম হবে। আর স্পেসে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করে এটাকে আইজি নেফ্রোপ্যাথি, এটাকে লুপাস নেফ্রাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলাইটিস, এই ধরনের হিস্টোলজিক্যাল আমাদের ডায়াগনোসিস করেই আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্টে যেতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 50-year-old man came to you with recurrent vomiting and diarrhea followed by generalized weakness. Serum potassium level was 2.5 millimole, আচ্ছা, per liter হবে। আচ্ছা, what are the causes of hypokalemia? তাহলে এটা একটা খুবই ভালো কোশ্চেন যে
হাইপোক্যালেমিয়া, এখানে বলা হচ্ছে যে ভমিটিং এবং ডায়রিয়া হয়ে এখানে হাইপোক্যালেমিয়া হচ্ছে। এখন হোয়াট আর দ্য কজেস অফ হাইপোক্যালেমিয়া, এটা ওভারঅল সম্ভবত কজটা জানতে চাওয়া হয়েছে যে হাইপোক্যালেমিয়ার কজগুলো কি কি। তো হাইপোক্যালেমিয়ার কজগুলো আসলে আমরা যদি ওইভাবে গুছায় বলি যে একটা হলো যে ইনএডুকুয়েট ইনটেক, পটাশিয়াম কন্টেইনিং ডায়েটটা কম খাওয়া হয়, একটা হতে পারে। আরেকটা হলো যদি লস হয়, লসটা জিআইটি লস হতে পারে, যেটা এই যে এখানে বলা হয়েছে ভমিটিং, ডায়রিয়া, ল্যাক্সিটিভ ইউজের কারণে হয়। অনেক সময় কিছু টিউমার আছে, ভিআইপোমা বলে, সিক্রেটরি পটাশিয়াম বেশি বেশি লস হয়। তারপর অনেক সময় দেখা যায় যে ফিস্টুলা থাকে, এন্টারোকনিক ফিস্টুলা, এইসব কারণে অনেক সময় পটাশিয়াম অনেক লস হয়ে যায়। তো এগুলোর কারণে দেখা যায় লস থ্রু জিআইটি। আরেকটা হলো রেনাল লসের কারণে হতে পারে। রেনাল লস কি কারণে? ডায়োটিক ইউজ এই কারণে হতে পারে, অথবা অনেক সময় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস একটা ডিজিজ আছে, এখানেও দেখা যায় যে হাইপোক্যালেমিয়া। অনেক সময় ফ্যামিলিয়াল হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস থাকে, এটা একটা কনজেনিটাল জেনেটিক ডিজিজ। আর কিছু কিছু কারণ আছে যে রিডিস্ট্রিবিউশনের কারণ হতে পারে। রিডিস্ট্রিবিউশন মানে হলো যে প্লাজমা পটাশিয়াম থেকে বেশি সেলে ঢুকে যাচ্ছে, ইন্ট্রাসেলুলার পটাশিয়ামটা বেড়ে যাচ্ছে, প্লাজমাতে কমে যাচ্ছে, অর্থাৎ এখানে লস হবে না। সেটা হতে পারে যে কিছু ড্রাগ যেমন ইনসুলিন, বিটা অ্যাগনিস্ট, তারপরে কিছু এন্ডোক্রাইন কন্ডিশন আছে যেমন হাইপার অ্যালডোস্টেরনিজম এবং অ্যালকালোসিস। এইসব কন্ডিশনে হাইপোক্যালেমিয়া, অর্থাৎ পটাশিয়ামটা কমে যায়। নরমাল রেঞ্জ হচ্ছে 3.5 মিলিমোল পার লিটার থেকে 5.3 বা 5.5 মিলিমোল পার লিটার। তো দেখা যায় 3.5 মিলিমোলের নিচে চলে আসলে আমরা তখন হাইপোক্যালেমিয়াটা বলি। ডিসকাস দ্য কমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, কমপ্লিকেশনটা তো আসলে এখানে আমরা যদি মাসল, বডিতে আমাদের 3 ধরনের মাসল আছে, একটা হলো কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল এন্ড স্কেলেটাল মাসল। তো মাসলে মূলত এটাকে প্রবলেমটা করে, যেমন প্যারালাইটিক আইলিয়াস হয়, তারপর মাসল উইকনেস হয়ে যাবে, দেখা গেল যে হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না, বসা থেকে দাঁড়াতে পারছে না, এরকম মাসল এগুলো। আর হলো কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক এরিথমিয়া। তো এই তিনটাই হচ্ছে আসলে কার্ডিনাল ম্যানিফেস্টেশন। মেনশন নেম অফ ফিউ নেফ্রোটক্সিক ড্রাগস। আচ্ছা, ফিউ নেফ্রোটক্সিক ড্রাগের মধ্যে আমরা যদি বলি যে আসলে অনেক ড্রাগই নেফ্রোটক্সিক, তবে কিছু কিছু নেফ্রোটক্সিক ড্রাগ আমরা একটু বেশি মনে রাখার চেষ্টা করি। এর মধ্যে একটা হচ্ছে, বেশ করে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস, তারপর হচ্ছে অ্যান্টি ভাইরাল ড্রাগস, কিছু কেমোথেরাপিউটিক্স ড্রাগস আছে। এগুলা হেডলাইন গুলাই আমি বলি, আসলে ডিটেলস বলতে গেলে সময় অনেক চলে যাবে। তারপরে এনএসআইডি, এনএসআইডি গুলাও কিন্তু নেফ্রোটক্সিক, সবারই হয় না কিন্তু অনেকেরই দেখা যায় টক্সিসিটি ডেভেলপ করে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে তার মধ্যে হচ্ছে যে অ্যামিনোগ্লাইকোসাইডস, এগুলো নেফ্রোটক্সিক ইফেক্ট আছে। নেক্সট কোশ্চেনে যাই। এ 50-year-old man has been suffering from kidney disease for last 6 months. Serum potassium level was found 6.5 millimole per liter. আচ্ছা, what are the cause of hyperkalemia? আচ্ছা, ঠিক আছে, এটা একটা সুন্দর কোশ্চেন যে ক্রনিক কিডনি ডিজিজে একটা হাইপারক্যালেমিক টেন্ডেন্সি থাকে, তাহলে বোঝা যাচ্ছে 6 মান্থ তার একটা ক্রনিক কিডনি ডিজিজ এবং এখানে যে একটা ক্রনিক হাইপারক্যালেমিয়া। পটাশিয়াম লেভেল 6.5 যেহেতু আছে এবং এটাকে অবশ্যই ট্রিট করতে হবে, নরমাল রেঞ্জের অনেক বেশি। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অ্যাকিউট হাইপারক্যালেমিয়া যেরকম ভাবে সিমটমটা বা ডেঞ্জার, ক্রনিক হাইপারক্যালেমিয়া যেটা, এটা কিন্তু অত ডেঞ্জারাস না। এটা হচ্ছে যে যে বডিতে একটা হয়ে যায়, হোমিওস্ট্যাসিস হয়ে যায়, তারপরেও এখানে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমরা কজটা আগে বলি, হাইপারক্যালেমিয়া। তাহলে কজটা যদি আমরা মনে রাখি যে হাইপারক্যালেমিয়া আমরা কখন, এটা হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন, এখানেও রিডিস্ট্রিবিউশন, ইন্ট্রাসেলুলার পটাশিয়াম বেশি থাকে এবং প্লাজমা পটাশিয়ামটা কম থাকে। আমরা রিডিস্ট্রিবিউশনের যদি সমস্যা হয় তাহলে হতে পারে, যেমন অ্যাসিডোসিস। অ্যাসিডোসিসে দেখা যায় যে পটাশিয়ামটা বাইরে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা হতে পারে যে সেলুলার ব্রেকডাউন, যদি শরীরে কোনো সেল বেশি বেশি লাইসিস বা ব্রেকডাউন হয় তাহলেও হাইপারক্যালেমিয়া হতে পারে। এটা কি? এটা হচ্ছে যে যেমন হ্যামোরেজ, রhabdomyolysis,
এগুলো কারণ হতে পারে। আর কিছু ড্রাগস যে কারণে দেখা যায় যে পটাশিয়ামটা রিটেনশন হতে থাকে, যেমন স্পাইরোলেকটোন ডায়োটিক্স এর মধ্যে, তারপর এসি ইনহিবিটর, তারপর হচ্ছে বিটা ব্লকার, এনএসআইডি তো অনেক সময় হ্যাপারিনে হয়, হ্যাঁ, সাইক্লোস্পোরিন। এই ড্রাগ গুলোর কারণেও দেখা যায় যে হাইপার ক্যালিমিয়া হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ তো একটা ইম্পর্টেন্ট কজ। তাহলে এগুলো আমরা মনে রাখি যে হাইপার ক্যালিমিয়ার কজ। এন্ডোক্রাইন কিছু কজ আছে, এডিসন ডিজিজ, হ্যাঁ, হাইপোঅ্যালডোস্টেরনিজম, এগুলো তো হাইপার ক্যালিমিয়া হতে পারে। তাহলে এখন এটাকে আমরা কমপ্লিকেশন কজ এন্ড ডিসকাস দ্য কমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট। তা আসলেও হাইপার ক্যালিমিয়াতে তো হাইপোক্যালিমিয়ার মতোই প্রেজেন্টেশন, কিন্তু এখানে দেখা যায় যে কার্ডিয়াক, হ্যাঁ, কার্ডিয়াকটাকে আমরা সবার আগে কনসিডার করি। এখানে উইকনেস হতে পারে, হ্যাঁ, প্যারালাইটিক আইলেস হতে পারে, আর হলো কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এটা হলো একটা সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন। উইদাউট এনি সিমটম, ফার্স্ট সিমটম হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট, সো ইট ইজ ডেঞ্জারাস। তো আমরা এই ক্ষেত্রে যেটা করি যে আমি মেমব্রেন স্টেবিলাইজিং ড্রাগ, হ্যাঁ, যেমন আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করি 10 মিলিলিটার, হ্যাঁ, এটা ডাইলিউট করা হয় 10 ml নরমাল স্যালাইনের সাথে, হ্যাঁ, করে আমরা এটা আইভি ওভার 10 মিনিটস, 10 10 10 অর্থাৎ রুল অফ 10, এটা আমরা দিতে পারি, স্লোলি দিব, এবং 5 মিনিটস পরে আমরা আবার আমরা দেখতে পারি যে কোনো ইসিজি চেঞ্জ হচ্ছে কিনা, হ্যাঁ, অ্যারিথমিয়াটা যদি অ্যারিথমিয়া থাকে অ্যারিথমিয়াটা কারেকশন হচ্ছে কিনা। তো না হলে আবার রিপিট করতে পারি, এভাবে আমরা কয়েকবার এই ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি। তো এই ক্ষেত্রে হয়তো 6.5 এ অ্যারিথমিয়া নাও হতে পারে, আইসিজি চেঞ্জ হয়তো একটু হতে পারে। তো যাই হোক, তো আমরা মেমব্রেন স্টেবিলাইজিং ড্রাগ ক্যালসিয়াম গ্লুকোনেট দেব। আর তারপরে আমরা যেটা করব যে পটাশিয়ামটাকে সেলে এন্ট্রি করানোর জন্য একটা অ্যাপ্রোচ করব, সেটা হলো যে গ্লুকোজের সাথে ইনসুলিন দেব। গ্লুকোজ এবং ইনসুলিন একসাথে করে আমরা এটা দিয়ে দেব আইভি ফর্মে, হ্যাঁ, আইভি ফর্মে আমরা দিয়ে দেবো, যে এটা যদি আমাদের 50 ml 50% গ্লুকোজ, হ্যাঁ, সাথে আমরা 10 ইউনিট শর্ট অ্যাক্টিং ইনসুলিন, তাহলে এই দুইটা জিনিস আমরা দিয়ে আইভি আমরা দিয়ে দেবো, রেপিডলি দিয়ে দেবো। 50% গ্লুকোজ আমাদের দেশে পাওয়া যায় না, 25% পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা 100 ml দেবো, হ্যাঁ, বা যদি 50 ml দেই 25%, তাহলে 5 ইউনিট ইনসুলিন। এটা আমরা রিপিট করতে পারি। অনেক সময় সুডিবাই কার্ব ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের বা মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় সুডিবাই কার্ব দেওয়া হয়। তারপরে আমরা ডায়োটিক্স ইউজ করি, যে বেশি বেশি মিনিট করে দেওয়ার জন্য ইউরিন দিয়ে, এটা হলো লুপ ডায়োটিক্স, ফুসিমাইডটা এখানে ইউজ করি, এবং এখানে ইনজেক্টেবল ফর্মে আমরা ইউজ করে দেখা যায় যে বেশি বেশি পটাশিয়ামকে ইউরিন দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করি। তারপর আরেকটা করা হয় অনেক সময় যে বিটা 2 অ্যাগনিস্ট অর্থাৎ সালবিউটামল, এটা অনেক সময় নেবুলাইজ করা হয়। নেবুলাইজ করা, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে নেবুলাইজার আগে খেয়াল করতে হবে পেশেন্টের, যাদের কার্ডিয়াক ডিজিজ আছে ওদের কিন্তু অ্যারিথমিয়া, হ্যাঁ, বা এমআই এগুলো প্রিসিপিটেট করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে নেবুলাইজ করার আগে। আর এটা আমরা করি যে গাট থেকে পটাশিয়ামটাকে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করি, সেটা আমরা তো কেয়ক জালেট, হ্যাঁ, কেয়ক জালেট, হ্যাঁ, সোডিয়াম পলিস্টারন যেটা, তো ওগুলো আমরা ইউজ করি। এগুলা 15 গ্রামের সসেট পাওয়া যায়, তো ওটা পানিতে হাফ গ্লাস বা 1 গ্লাস পানিতে ডিজলভ করে এটা দিনে 2 বার 3 বার করে আমরা দিয়ে দিই। তবে খেয়াল রাখতে হবে কনস্টিপেশন যাতে না থাকে। কনস্টিপেশন থাকলে অনেক সময় এটা খারাপ হতে পারে, গাট নেক্রোসিস করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে একসাথে করে আমরা ল্যাকজেটিভ দিয়ে দিতে পারি। তো এই ধরনের অ্যাপ্রোচ গুলো আমরা করি এবং ফলো আপ করি। পেশেন্টকে ফ্রিকুয়েন্ট পটাশিয়াম লেভেল আমরা এজ এ হোল, যদি পেশেন্ট ক্লোজ অবজারভেশনে থাকে, দেখা যায় 4 ঘন্টা পর পর আমরা ইলেক্ট্রোলাইট লেভেল দেখে দেখে আমরা ট্রিটমেন্ট গুলো কন্টিনিউ করতে থাকি। আর সবার আগে আমাদের যেটা করতে হবে যে পটাশিয়াম কন্টেনিং ডায়েট, ফ্রুটস এগুলো বন্ধ করে দিতে হবে হাইপারক্যালেমিয়ার পেশেন্টকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 50-year-old man has been suffering from kidney disease for last 6 months. Serum bicarbonate level
was found 15 millimole, মানে acidosis আছে. What are the causes of metabolic acidosis? Discuss complications and management. এখানে তো একটা বলাই হলো যে এখানে ক্রনিক কিডনি ডিজিজেও আমাদের কিন্তু অ্যাসিডোসিস করে, তাই না? যে তারপরে আরো আছে যেমন কিটোঅ্যাসিডোসিস ডায়াবেটিস হয়, অ্যালকোহলিক যারা প্রলং ফাস্টিং এইসব কারণেও দেখা যায় যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আর কিডনি ডিজিজ তো আমরা বললাম, কিছু কিছু আছে যে ইনজেকশনের কারণে হয়, যেমন স্যালিসাইলেট, হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিড তো একটা অ্যাসিড, ইনজেকশনের কারণে তার মিথানল, হ্যাঁ, তারপরে অ্যালডিহাইড, হ্যাঁ, এবং ল্যাকটিক অ্যাসিডোসিস। তো এইসব কারণে দেখা যায় যে অ্যাসিডোসিস হয়। আবার ডায়রিয়াতেও হতে পারে, ডায়রিয়াতেও কিন্তু অ্যাসিডোসিস হয়। আরেকটা হচ্ছে যে রেনাল টিবুলার অ্যাসিডোসিস, এটা একটা চ্যানেলোপ্যাথি, হ্যাঁ, রেনাল টিবুলার অ্যাসিডোসিস। তাহলে এইসব হচ্ছে অ্যাসিডোসিসের কারণ। অ্যাসিডোসিসের কমপ্লিকেশন আসলে ভ্যারিয়েবল, যত সিভিয়ারিটি হবে তত সেলের ডিসফাংশন, পিএইচ যদি শরীরে অ্যাবনর্মাল হয়ে যায়, সেলুলার ডিসফাংশন শুরু হয়ে যায়, সেই জন্য নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, হ্যাঁ, তারপরে কার্ডিয়াক, মাসকুলার, সব ধরনের ম্যানিফেস্টেশন অ্যাবনর্মালিটি শুরু হয়ে যাবে। এবং আমাদের যে এই সিনারিতে যে আমরা যেটা যেটা ক্রনিক কিডনি ডিজিজ, তো এই ক্ষেত্রে আমাদের 15 মিলিমোল যখন বাইকার্বনেট লেভেল, এখানে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা হবে যে আমরা জাস্ট পেশেন্টকে অ্যাজ এ হোল ক্রনিক কিডনি ডিজিজের ম্যানেজমেন্ট করব, সাথে আমরা সুডি বাইকার ট্যাবলেট ফর্ম পাওয়া যায় 1.5 গ্রাম টু 4.5 গ্রাম পর্যন্ত আমরা এটা ডেইলি দিতে পারি 3 ডিভাইডেড ডোজে, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট পাওয়া যায়। এখানে আমাদের ইনফিউশন দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, এবং কোনো স্পেস অর্থাৎ বাইকার্বনেট স্পেস ওগুলো হিসেব করারও দরকার নেই। এখানে আমরা সোডি বাইকার্ব ট্যাবলেট দিয়ে এই লেভেলে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তবে যদি পিএইচ যদি কমে যায়, 7 এর নিচে চলে আসে, সিভিয়ার অ্যাসিডোসিস অর্থাৎ বাইকার্বনেট লেভেল লেস দ্যান 10, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেশন করে সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেটটাকে আমরা রিপ্লেস করে থাকি, সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এবং কজ অনুসারে এটাকে ম্যানেজ করি। ক্রনিক কিডনি ডিজিজ হলে ডায়ালাইসিস দিতে হয়, সিভিয়ার অ্যাসিডোসিস আমরা অবশ্যই ডায়ালাইসিসে চলে যাব তখন। A 65-year-old male presented with anorexia, weakness, anemia, and hypertension for 1 month. Okay, his serum একটা ক্রিয়েটিনিন হবে আসলে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন শোড বায়োলেটার স্মল ইকোজেনিক কিডনি। আচ্ছা, হোয়াট ইজ দ্য, আচ্ছা, এটাতে বোঝাই যাচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ, ওল্ড পেশেন্ট এবং হাইপারটেনশন আছে, অ্যানোরেক্সিয়া, উইকনেস, এনিমিয়া, সবই কার্ডিনাল ফিচার। ক্রনিক কিডনি ডিজিজের যে ফিচার গুলো এটা সবই আছে। এবং আরো হচ্ছে যে ইমেজিং এ কিডনি সাইজ ছোট হয়ে গেছে, এটা ক্রনিক কিডনি ডিজিজ। হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস? হোয়াট ফার্দার ইনভেস্টিগেশন ডু ইউ ওয়ান্ট টু ডু? আমরা এখানে ফার্দার ইনভেস্টিগেশন আসলে অনেক ইনভেস্টিগেশন এখানে আসলে করতে হবে। যেমন এখানে আমরা টোটাল কাউন্ট, ডিফারেনশিয়াল কাউন্ট, হিমোগ্লোবিনটা অবশ্যই দেখবো, হ্যাঁ, এবং যদি মনে হচ্ছে যে রুটিন ব্লাড টেস্টে মাইক্রোসাইটিক এনিমিয়ার ব্যাপারে, তাহলে আমরা অবশ্যই আয়রন প্রোফাইলও করবো, হ্যাঁ। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ সাধারণত নর্মোসাইটিক নর্মোক্রনিক এনিমিয়া হয়, বাট অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আয়রন প্রোফাইল, ইলেকট্রোলাইট করবো। এখানে শুধু ক্রিয়েটিন করা হচ্ছে, ইলেকট্রোলাইট করবো, ইউরিন আরএবি করবো, হ্যাঁ। তারপরে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, এগুলো আমরা করব, কারণ এগুলো মেটাবলিক বোন ডিজিজের সাথে রিলেটেড। হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, সেকেন্ডারি হাইপার প্যারাথর্মোন আমরা এখানে করতে পারি, হ্যাঁ। কার্ডিয়াক যে ইনভেস্টিগেশন গুলো, কারণ এই ধরনের পেশেন্টের দেখা যায় যে টার্গেট অর্গান হিসেবে কার্ডিয়াক ড্যামেজ থাকে অনেক সময়, তাহলে এগুলো কার্ডিওভাস্কুলার, এগুলো আমরা রিলেটেড ইনভেস্টিগেশন গুলো অবশ্যই আমরা করবো, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এগুলো আমরা করবো।
হাউ ডু ম্যানেজ দিস কেস? আচ্ছা, ক্রনিক কিডনি ডিজিজের আসলে ম্যানেজমেন্ট হিসেবে আমাকে এখানে আগাতে হবে। এখানে ডায়েটারি ম্যানেজমেন্ট আছে। ডায়েটারির মধ্যে আমি ম্যানেজমেন্ট একবারে বলে দিচ্ছি। এরপরে যদি কোনো ক্রনিক কিডনি ডিজিজ কেস থাকে তাহলে এটাই কভার করে ফেলবে। যেমন একটা ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা সিকেডি পেশেন্টকে দিয়ে থাকি যে এই পেশেন্টটা তো আমরা ডায়ালাইসিস দিচ্ছি না। এর জিএফআর হয়তো দেখা যাবে যে 15 অ্যারাউন্ড 15 হবে বা আরো কমে গেছে। তার মানে সিকেডি স্টেজ 5 নন ডায়ালাইটিক স্টেজ। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট শুরু করব আমরা। পেশেন্টের ডায়েটারি অ্যাডভাইস থাকবে যে এখানে হলো যে পেশেন্ট যদি ইডিমেটাস থাকে তাহলে আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট করব। হ্যাঁ, ইউরিন আউটপুট দেখে অবশ্যই এটা হিসেব করতে হবে। তারপর যে সল্ট রেস্ট্রিকশন যেহেতু হাইপারটেনশন আছে, তারপর হচ্ছে ফ্রুটস এবং পটাশিয়াম কন্টেইনিং ফুড এগুলোকে আমরা রেস্ট্রিক্ট করবো কারণ এখানে হাইপারক্যালেমিয়ার চান্স থাকে। আর প্রোটিন রেস্ট্রিকশন করব। প্রোটিন রেস্ট্রিকশন আমরা কিভাবে করব? এটা 0.6 টু 0.8 গ্রাম পার কেজি পার ডে। এইভাবে আমরা প্রোটিন রেস্ট্রিকশন 0.6 আমরা বলি এখানে যেহেতু এটা অ্যাডভান্স সিকিউরিটি হয়ে গেছে। তাহলে 0.6 মিলিগ্রাম 0.6 গ্রাম পার কেজি পার ডে হিসেবে আমরা প্রোটিনটা দেব। এবং ফ্যাটি ডায়েটটাকে অ্যাভয়েড করা। আচ্ছা, তাহলে এটা ডায়েটের একটা ম্যানেজমেন্ট আমরা। তারপর আরো কিছু অ্যাডভাইস থাকে দেব, স্মোক করবেন না, হ্যাঁ, কোনো নেফ্রোটক্সিক ড্রাগ খাবেন না। হুম, এভাবে তাকে আমরা তাকে ইয়ে করবো। হাইপার টেনশন কন্ট্রোল করতে হবে। হাইপার টেনশন কন্ট্রোলের জন্য আমরা অনেক ধরনের ড্রাগ ইউজ করি, এসিনিকোটিভ, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, আলফা ব্লকার। এটা সিচুয়েশন অফ দ্য পেশেন্টের কন্ডিশন এবং অন্যান্য প্যারামিটার দেখে আমরা সিলেক্ট করি। তারপর এনিমিয়া কারেকশন খুবই ইম্পর্টেন্ট। এখন এনিমিয়া কেন হলো? এটা কি এনিমিয়া ক্রনিক ডিজিজ, নরমাল যে সিকেডিতে হয় সেটা, নাকি আদার কজ যেমন আয়রন ডিফিসিয়েন্সি বা আদার হেমাটোনিস? তাহলে সেটা আমাদের ইভালুয়েট করে এনিমিয়া কারেকশন করতে হবে এবং টার্গেট হিমোগ্লোবিন লেভেল 10 গ্রাম পার ডেসিলিটার উপরে থাকবে, আবার নট মোর দ্যান 12। সিকেডের এটাই একটু এক্সেপশনাল। নরমাল মানুষের এনিমিয়া কারেকশনে আমরা কিন্তু টার্গেট বেশি থাকে 14-15 গ্রাম, কিন্তু সিকেডির ক্ষেত্রে আমাদের টার্গেট হবে আপার লিমিট হবে 12 গ্রাম। 12 গ্রামের উপরে আমরা কারেকশন করব না। ঠিক আছে, তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে। যদি তার আয়রন ডেফিসিয়েন্সি না থাকে এবং পেশেন্ট এনিমিক, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে ইরাইথ্রোপয়েটিন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তাহলে এইভাবে আমরা দিব। তার কোনো যদি লিপিড লেভেল বেশি থাকে আমরা অনেক সময় লিপিড লোয়ারিং ড্রাগ দিয়ে থাকি। হ্যাঁ, ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড এগুলোর লেভেল দেখে আমরা ট্রিটমেন্ট করে থাকি। অ্যাক্টিভেট ভিটামিন ডি দিয়ে থাকি। হ্যাঁ, তারপরে ফসফেট লোয়ারিং ড্রাগস ইউজ করি। হ্যাঁ, তারপরে আমরা অ্যাসিডোসিস এর ফিচারে আমরা সোডিবাই কার্ব, যেটা আগেও আমরা বললাম, সোডিবাই কার্ব দিয়ে থাকি। কার্ডিয়াক কোনো কমপ্লিকেশন আছে কিনা সেজন্য আমরা এন্টি অ্যাঞ্জেনাল বা এমআই রিলেটেড ট্রিটমেন্ট আমরা এখানে দিয়ে থাকবো এবং আদার কোনো কোমরবিডিটি আছে কিনা, পেশেন্ট যদি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক ম্যানেজমেন্ট, হ্যাঁ, অন্যান্য যদি কোনো কোমরবিডিটি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলো ম্যানেজ করবো এবং পেশেন্টকে রেগুলার ফলো আপ করতে হবে। এভাবে আমরা ওভারঅল ক্রনিক কিডনি ডিজিজের কোনো ইনফেকশন থাকলে ইনফেকশনটাকে ট্রিট করতে হবে। এভাবে আমরা ম্যানেজমেন্ট করতে হবে। A 40-year-old uncontrolled diabetic lady, 40-year-old uncontrolled diabetic, high fever with chills and rigor, vomiting, right loin pain and dysuria for 2 days. What is the most likely diagnosis? এখানে তাহলে সিনারিটা খুবই পরিষ্কার সিনারি যে তারপর হচ্ছে কি হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস এন্ড আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কেস। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে পেশেন্ট একটা ফিভার, চিলস এন্ড রাইগর, সাথে ভমিটিং, লোয়েন পেন, ডিজুরিয়া, পাইলোনেফ্রাইটিস। তার মানে এটা একটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, কিডনি ইনভলভমেন্ট হয়েছে ইউরেটার এন্ড অ্যাবাভ। ইউরেটার এবং অ্যাবাভে যদি কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং এই ধরনের পেইন থাকে তাহলে এটা পাইলোনেফ্রাইটিসের ব্যাপারে একদম, এবং এই জন্যই তার ভমিটিং হয়েছে, লোয়েন পেন হয়েছে এবং ডিজুরিয়া। আচ্ছা, তাহলে এই পেশেন্টকে তাহলে আমরা ইনভেস্টিগেশন তো তাহলে রুটিন টেস্ট গুলো আমরা অবশ্যই করব ইউরিনারি, এবং এই ক্ষেত্রে আমরা ইউরিন কালচার এন্ড সেনসিটিভিটির জন্য পাঠাবো, অবশ্যই পাঠাবো। সাথে হচ্ছে
পেশেন্টের রুটিন ব্লাড টেস্ট আমরা করব, ক্রিয়েটিনিন অর্থাৎ রেনাল ফাংশন, ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেক্ট্রোলাইটস এগুলো আমরা দেখব, যে কোনো ইলেক্ট্রোলাইট অ্যাবনরমালিটি আছে কিনা, রেনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা, এগুলো আমরা অবশ্যই দেখব। ইমেজিং করব আমরা, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি, এগুলো আমরা দেখব। ডায়াবেটিস, যেহেতু পেশেন্টের ডায়াবেটিস, তাহলে ব্লাড সুগার লেভেলটা কেমন, ওগুলো আমরা দেখবো। এবং আদার যদি কোনো সিনারি থাকে, পেশেন্টের কমপ্লেন থাকে, সে রিলেটেড আমরা তাকে টেস্ট করব। এবং আউটলাইন দ্য ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট এই ধরনের পেশেন্টকে বেটার হসপিটালাইজ করা। পেশেন্টের কিন্তু কনস্টিটিউশনাল ফিচারটা বেশ খারাপ, ভমিটিং হচ্ছে, চিলস রাইগর আছে, লো এন্ড পেন আছে, তাহলে এই পেশেন্টকে আমরা বেটার হসপিটালাইজড ম্যানেজমেন্ট, এবং পেশেন্টকে আমাদের ভমিটিং হয়েছে যেহেতু, খেতে পারে নাই নিশ্চয়ই, তাহলে আমরা হাইড্রেট করতে হবে, এডিকুয়েট নিউট্রিশন আমাদের দিতে হবে। এখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক এম্পেরিক্যাল শুরু করব, আইভি ফর্ম ইজ বেটার। আইভি ফর্মে আমরা অ্যান্টিবায়োটিক দিব, এবং এটা চেঞ্জ করতে হলে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। এবং যদি কালচার সেনসিটিভিটি রিপোর্ট যদি দেখা যায় যে অন্য কোনো অ্যান্টিবায়োটিক সেনসিটিভ, তাহলে তখন আমরা চেঞ্জ করব। আর সাথে আমরা যেটা করব, পেইনের জন্য আমরা ট্রিট করব। রেনাল ফাংশন নরমাল থাকলে আমরা অ্যানালজেসিক ইউজ করব, এনএসআইডি। আর রেনাল ফাংশন যদি ইম্পেয়ারমেন্ট থাকে, তাহলে আমরা সেন্ট্রাল অ্যাক্টিং অ্যান্টিএমেটিক সাথে আমরা রাখবো। রেগুলার পেশেন্টের ভাইটাল সাইন গুলো ফলো আপ করবো, হাইড্রেশন স্ট্যাটাস, ইউরিনারি আউটপুট, এগুলো রেগুলার আমরা চেক করব। পেশেন্টের জেনারেল কন্ডিশন ওভারঅল আমরা রেগুলার ফলো আপ করব। A 45 years male presented with hematuria, frequency of dysuria, male patient 45, urine microscopy 20 to 30 pus cell, urine culture shows no growth organism. What is the possible diagnosis? Outline the treatment of this case. Outline major adverse reaction of drug. আচ্ছা, এটা আমার মনে হয় রিলিভেন্ট না, ড্রাগ দ্যাট কন্ডিশন। আচ্ছা, এখানে হেমাচুরিয়া হচ্ছে ইউরিনারি, তার সিমটম আছে, ডিসইউরিয়া আছে, ফ্রিকোয়েন্সি ডিসইউরিয়া, ইউরিন নরমালি আমাদের এটাই চিন্তা করতে হবে যে এখানে আর কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে। এবং কিন্তু গ্রোথ নাই। অনেক সময় দেখা যায় যে টিপিক্যাল অর্গানিজম না থাকলে গ্রোথ নাও থাকতে পারে। আর মেল পেশেন্ট 45 ইয়ার্স, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা কমপ্লিকেটেড ইউটিআই এর মধ্যে পড়ে যাচ্ছে। কমপ্লিকেটেড ইউটিআই যেহেতু মেল পেশেন্ট, প্রোস্টেটিক কোনো এনলার্জমেন্ট আছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ওভারঅল তার যে রুটিন টেস্ট গুলো আমরা করব, ইমেজিং করব, ইমেজিং করে আমরা এই ক্ষেত্রেও আমরা তাকে এডুকেট, তাকে হাইড্রেশন, তারপরে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্টিবায়োটিক আমরা দিব। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, প্রোস্টেটিক অ্যানলার্জ থাকলে যে প্রোস্টেটিক অ্যানলার্জ অ্যাকর্ডিংলি আমরা সেটাকেও আমরা ট্রিটমেন্ট করব। সাথে কোনো তার রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সে ইমিউনো কম্প্রোমাইজড কিনা, প্রোস্টেট অ্যানলার্জ থাকলেও একটা রিস্ক, ইমিউনো কম্প্রোমাইজড কিনা সেটা আমরা ইভালুয়েট করব, যেমন ডায়াবেটিস মেলিটাস বা কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ পাই কিনা, সেগুলো আমরা খেয়াল করব। বা তার কোনো ট্র্যাক্টে অন্যান্য কোনো অ্যাবনরমাল, অনেক সময় স্টোন থাকতে পারে, স্টোন থাকলে অনেক সময় পেইন হয়, তারপরে হেমাচুরিয়া হয়, তাহলে সেই স্টোনও বের করতে হবে, এলিমিনেট করতে হবে। A patient of 45 years presented with anorexia, weakness, anemia, hypertension, his serum creatinine এটা সময় 6 হবে, 6, ultrasound bilateral small ecogenic kidney, এটাও ক্রনিক কিডনি ডিজিজের ব্যাপারে, ওই আগের সিনারিটা এটা একই মিল আছে। ডায়াগনোসিস, ট্রিট কেস, মেনশন ফর ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ক্রনিক কিডনি কমপ্লিকেশন গুলো আসলে একটা ভলিউম রিলেটেড হতে পারে, ভলিউম ওভারলোড, যেহেতু এটা অ্যাডভান্স সিকেডি 6 মিলিগ্রাম, যেহেতু এটা হলো সিকেডি স্টেজ 5 এ চলে গেছে। এখানে হতে পারে যে ফ্লুইড রিটেনশন, ইডিমা হয়ে ভলিউম রিলেটেড পালমোনারি ইডিমা, হার্ট ফেলিউর, এগুলো হতে পারে। আর একটা হতে পারে যে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস একটা কমপ্লিকেশন, হাইপার ক্যালেমিয়া একটা কমপ্লিকেশন, ইনফেকশন একটা কমপ্লিকেশন, কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট, যেমন এমআই, সাডেন এমআই, এরিথমিয়া,
স্ট্রোক, এগুলো কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের একটা কমপ্লিকেশন আসতে পারে। কনভালশন হয় অবশ্য, এনকেফালোপ্যাথি হয়ে complication. 34-year-old lady presented with high fever, chills and rigor, vomiting, আচ্ছা dysuria. What is the diagnosis? আচ্ছা, এটা আমরা বলে ফেলছি পাইলোনেফ্রাইটিস এর ব্যাপারে। পেশেন্ট এখানে ওই একই ভাবেই ইনভেস্টিগেট এবং ট্রিটমেন্ট করতে হবে। A 50-year-old man has been suffering from kidney disease for last 6 months, 50 years. What is your diagnosis? আচ্ছা, এটা আসলে কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক, এটা এখানে একেআই হওয়ার সুযোগ নাই, যেহেতু 6 মাস যাবত, তার মানে মোর দ্যান 3 মান্থ যদি ক্রনিক কিডনি ড্যামেজের ফিচার থাকে, এভিডেন্স অফ কিডনি ড্যামেজ থাকে, হ্যাঁ, সেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। তাহলে এটা অবশ্যই ক্রনিক কিডনি। হোয়াট আর দ্য কমন কজ অফ সিকেডি ইন বাংলাদেশ? তাহলে আমরা এটা আগেও বলেছি আমরা যে ডায়াবেটিস তো ডায়াবেটিস মেলিটাস ওয়ার্ল্ড ওয়াইড কমন কজ। আর আমাদের বাংলাদেশে আরেকটা ইম্পর্টেন্ট হলো গ্লোমেরুলার ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস কমন কজ, সাথে হাইপারটেনশন, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এগুলো তারপরে আসবে। এগুলো কজগুলো আগে আমি বলে ফেলেছি। A known case of CKD has been found severely anemic. Anemia of CKD আর কি। What are the causes of anemia in CKD? এটা আমি আগে বলে রিপিটটা করলে সময় নষ্ট হবে, আমার এটা প্রসিড করি। ডিসকাস ম্যানেজমেন্ট অফ এনিমিয়া ইন সিকেডি, এটাও কিছুটা বলা হয়ে গেছে। আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে তাহলে আমরা যে এনিমিয়াতে সিকেডিতে এনিমিয়া হবে এবং এটা প্রপোর্শনেটলি কিন্তু এনিমিয়াটা বাড়বে। যেমন স্টেজ 3 তে যেরকম এনিমিয়া থাকবে, স্টেজ 4 এ কিন্তু আরো বেশি এনিমিক থাকবে, স্টেজ 5 এ আরো এনিমিক হবে। তার মানে ক্রিয়েটিনিনের সাথে অর্থাৎ জিএফআর এর সাথে কিন্তু এটা দেখা যায় যে ক্রিয়েটিনিন বাড়বে, আবার হিমোগ্লোবিন কমবে। এটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল, এরকম একটা। কিন্তু এখানে আমার ম্যানেজমেন্ট হলো যে আমরা কস্ট আইডেন্টিফাই করব। অনেক সময় ক্রনিক ডিজিজ হিসেবে সিকেডিতে যে এনিমিয়াটা হয়, এটা বললাম তো নর্মোসাইটিক নর্মোকম্বিক। যদি নর্মোসাইটিক না থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে অন্য কোনো ডিফেক্ট আছে কিনা, আয়রন ডেফিসিয়েন্সি বা আদার হেমাটোনিক্স, যেমন ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো ডেফিসিয়েন্সি থাকতে পারে। তাহলে সেগুলো আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, সেজন্য আমরা ফেরিটিন বা আয়রন প্রোফাইল এটা আমরা করতে পারি। অনেক সময় ভিটামিন বি12 ও করা হয় যদি সফিস্টিকেটেড সেন্টার থাকে, হ্যাঁ, ওগুলা করা হয়। এইভাবে আমরা প্রসিড করি এবং পরবর্তীতে আয়রন যদি ঘাটতি থাকে আমরা আয়রন দিই, আয়রন সাপ্লিমেন্ট দিই এবং আমরা দিয়ে দিই। তবে এখানে একটা কথা বলা হয়েছে, সিভিয়ারলি এনিমিক। সিভিয়ার এনিমিক আমরা তখনই বলি যে হিমোগ্লোবিন 6 গ্রাম পার ডেসিলিটার। এই ক্ষেত্রে কিন্তু আমাদের শুরুটা করতে হবে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে। ব্লাড ট্রান্সফিউশন সিভিয়ার এর ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনটা আগে দেওয়া উচিত। আর মডারেট এনিমিক থাকলে আমরা ব্লাড ট্রান্সফিউশন আমরা সাধারণত দেই না। আমরা তখন আয়রন সাপ্লিমেন্ট লাগলে আমরা দিব, সাথে ইরাজোপয়েটিন দিব। তাহলে সিভিয়ারলি এনিমিক টার্মটা ইউজ করে আমাদেরকে যেটা এখানে শিখালো যে এখানে ব্লাড ট্রান্সফিউশনটা আগে দিতে হবে। তারপর পেশেন্টকে আমরা ইভালুয়েট করে তারপর আমরা আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আয়রন সাপ্লিমেন্ট দেব, আর সাথে আমরা প্রয়োজনে আমরা ইরাজোপয়েটিন সাপ্লিমেন্ট দেব। ইরাজোপয়েটিন, শর্ট অ্যাক্টিং ইরাজোপয়েটিন আমরা দিয়ে থাকি সাধারণত এখানে 50 থেকে 100 ইউনিট পার কেজি, এটা পার ডোজ। এটা সপ্তাহে দুইটা ডোজ এইভাবে আমরা কন্টিনিউ করি এবং আমাদের টার্গেট হলো মোর দেন 10 গ্রাম হিমোগ্লোবিনটা, মোর দেন 10 গ্রাম পার ডেসিলিটার টার্গেট, হ্যাঁ, এবং নট মোর দেন 12 গ্রাম। 12 গ্রামের উপরে আমরা কখনোই যাব না। কারণ দেখা গেছে যে ওভার কারেকশন অফ এনিমিয়া হলে সিকেডি পেশেন্টদের হাইপারটেনশনটা আনকন্ট্রোলড হয়ে যায়, চাঞ্চক থ্রম্বোসিস, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনটা বেড়ে যায়। সেজন্য এটা নরমাল ইন্ডিভিজুয়াল এনিমিয়া কারেকশন এবং ক্রনিক কিডনি ডিজিজ এনিমিয়া কারেকশন কিন্তু এক না, টার্গেটটা এক না, এটা মনে রাখো। A known case of chronic kidney disease has presented with generalized body. What are the causes of generalized body in CKD?
জেনারেলাইজড বডি এক আসলে একটা ইম্পর্টেন্ট কজ হলো হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটিমিয়া, হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এইসব কারণে আসলে জেনারেলাইজড বডি এক হয়। ম্যাল নিউট্রিশন তো একটা আছে, হ্যাঁ, মানে সব মিলে দেখা যায় পেশেন্টের বডি এক হয় এবং তাহলে কজ গুলো এগুলি হবে, হ্যাঁ, হাইপার প্যারাথাইরয়েডিজম এবং কোন মিনারেলের যে একটা ইমব্যালেন্স, হ্যাঁ, ক্যালসিয়াম কমে যায়, ফসফেট বেড়ে যায়, হ্যাঁ, ভিটামিন ডি ঘাটতি হয়, প্যারাথরমোন বেড়ে যায়, এগুলি আসলে বডি এর কারণ। A known case of CKD has presented with generalized pruritus. What are the causes of generalized pruritus? ওই যে আমি আগে বলেছি সিনারির মধ্যে যে ক্রনিক কিডনি ডিজিজ যত অ্যাডভান্স হবে প্রোরাইটাসটা ইন্টেন্স হবে এবং নরমাল অ্যান্টিহিস্টামিন দিয়েও দেখা যায় এই প্রোরাইটাসটা খুব একটা রিজলভ হয় না। তাহলে এই প্রোরাইটাসের কজ গুলো আসলে মাল্টিপল কজ এর জন্য দায়ী, একটা কজ এর জন্য আসলে দায়ী না। একটা হলো ড্রাইনেস হয়ে যায় স্কিন সিকেডির পেশেন্টের, এটা একটা, ফলে ইচিং টেন্ডেন্সিটা বেশি হয়। আর একটা হলো নিউরোপ্যাথি হয় সিকেডিতে, দেখা যায় যে নিউরোপ্যাথিটা বেশি হয়, হ্যাঁ। আর একটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম রিলেটেড টক্সিন গুলো স্কিনে জমতে থাকে। এইসব কারণে দেখা যায় আসলে একটা ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত প্রোরাইটাসের সাথে। A known case of CKD has been admitted in hospital. Discuss different mode of treatment in of CKD. আচ্ছা, CKD তো ডিফারেন্ট মোড, একটা হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট, হ্যাঁ, সিকেডি স্টেজ 5 এর আগ পর্যন্ত, এবং স্টেজ 5 এও যদি পেশেন্ট রিপ্লেসমেন্ট থেরাপি ছাড়াই ভালো থাকে, অর্থাৎ ইউরিমিক ফিচার না থাকে, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া, নৌজিয়া, ভমিটিং, ঠিক আছে, আনকন্ট্রোল হাইপারটেনশন, হ্যাঁ, ভলিউম ওভারলোড, এগুলো যদি না থাকে, হাইপার ক্যালেমিয়া যারা ট্রিটমেন্ট করলে কমে যাচ্ছে, তাহলে এই ধরনের ফিচার গুলো থাকলে তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করতে পারি। কিন্তু যখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল এবং জিএফআর আস্তে আস্তে কমে যাচ্ছে, 15 এর নিচে চলে আসছে এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল, তখন আমরা কিন্তু ডায়ালাইসিস বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করি। হুম তাহলে একটা হলো যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এটা কি, এটা হলো যে লাইফ সার্ভাইভাবিলিটি ইজ নট পসিবল উইদাউট রিপ্লেসমেন্ট, হ্যাঁ, তখন আমরা ওই কন্ডিশনটাকে, ইন কেস অফ সিকেডি পেশেন্ট, ওই কন্ডিশনটাকে আমরা বলি ইএসআরডি, এবং এই ইএসআরডি ক্ষেত্রে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিই। এই রিপ্লেসমেন্টটা মোডটা হলো দুই রকমের, এটা হলো ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন, দিস ইজ দ্য বেস্ট অপশন, এন্ড আরেকটা হচ্ছে ডায়ালাইসিস, হ্যাঁ। ডায়ালাইসিস আবার দুই রকমের, একটা হলো হিমোডায়ালাইসিস আর একটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ঠিক আছে। তাহলে এইভাবেই আমরা আসলে দিয়ে থাকি। এগুলো আসলে আরো পরে সুযোগ হলে আরো ডিসকাস করা যাবে যে রেনাল রিপ্লেসমেন্ট আমরা দুই রকমের দিই, একটা হলো হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ডায়ালাইসিস গুলো, আর একটা হলো রেনাল ট্রান্সপ্লান্টেশন। এখন হিমোডায়ালাইসিসের কথাটা বলা হয়েছে যে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি, এখন অনেক সময় হিমোডায়ালাইসিস লাগে, তো সেক্ষেত্রে তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন, কিছু কমপ্লিকেশন ডায়ালাইসিস সাথে সাথে রিলেটেড হয়, যেমন হলো ইন্ট্রা ডায়ালাইটিক, ওই সময় হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, অনেক সময় দেখা যায় হাইপার টেনশনও ডেভেলপ করতে পারে। তাহলে হাইপোটেনশন, হাইপার টেনশন, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে পেশেন্টের সিজার হয়, কনভালশন আর কি, কনভালশন হতে পারে, তাহলে এটাও একটা, কিন্তু কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, হ্যাঁ, হেডেক হতে পারে, ইন্টেন্স হেডেক হতে পারে, হ্যাঁ। তারপরে ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, অর্থাৎ আমাদের বডিতে, অর্থাৎ সিকেডি পেশেন্টের তো বডিতে অনেক টক্সিন, হ্যাঁ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অন্যান্য আরো আননোন টক্সিন জমতে থাকে, ফ্রি রেডিকেলস। তো আমরা যদি রেপিডলি এগুলো ডায়ালাইসিস দিয়ে বের করে দিই, তাহলে হয় কি শরীরের হোমিওস্ট্যাসিসটা হয়ে যায়, নড়বড় হয়ে যায়, তখন একটা ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম তৈরি হয়। তো ওই সিনড্রোমটা পেশেন্ট দেখা যায় যে পেশেন্টে আরো কনসিয়াস লেভেল ডিটেরিওরেট করে যায়, কনভালশন হয়, এই ধরনের ফিচার হয়, এটাকে বলে ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, ডিডিএস, ডিডিএস এটা বলে। ইভেন অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, এগুলো হলো কমপ্লিকেশন অফ ডায়ালাইসিস।
আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। A known case of CKD has been admitted in hospital with shortness of breath with clear chest. এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, যে ক্লিয়ার চেস্ট ব্রেথলেসনেস সিকেডি পেশেন্ট। হ্যাঁ, তা এবং এখানে এক্সরে তো বেশি কিছু পাওয়া যাবে না, নরমাল এক্সরে থাকবে। তাহলে এটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি মেটাবলিক অ্যাসিডোসিস? হ্যাঁ, এটা ডিউ টু ক্রনিক কিডনি ডিজিজ। ডিসকাস আদার কমপ্লিকেশন অফ সিড, এটা বলে ফেলেছি যে মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া রিলেটেড কমপ্লিকেশন, হ্যাঁ, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, ভলিউম ওভারলোড রিলেটেড কমপ্লিকেশন। হ্যাঁ, তাহলে ভলিউম ওভারলোড রিলেটেড এর মধ্যে যেমন হার্ট ফেইলিউর, হ্যাঁ, পালমোনারি এডিমা, এগুলো হতে পারে। তাহলে এগুলো হলো যে কমপ্লিকেশন। আচ্ছা, এনকেফালোপ্যাথি হতে পারে। A known case of CKD has been admitted in hospital with shortness of breath. He needs dialysis. What are the types of dialysis? তাহলে আমরা বললাম একটু আগে যে একটা হলো পেরিটোনিয়াল আর একটা হলো হিমোডায়ালাইসিস। ডায়ালাইসিস দুই রকমের, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস। তো হিমোডায়ালাইসিসটা সবাই বেশি চিনে আর কি। মেনশন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইচ টাইপ। তাহলে আমাদের যদি আমরা হিমোডায়ালাইসিসের কথা বলি, যেটা আমি একটু ভালো দিকটা বলি, যে হিমোডায়ালাইসিসটা অ্যাকিউট কমপ্লিকেটেড পেশেন্ট, যেটা পেশেন্টটা ইমার্জেন্সি ইউরিমিক ফিচার খুব বেশি। সেই ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম লেভেল অনেক বেশি, এরকম একটা অ্যাকিউট কন্ডিশনের পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আসছে, ভলিউম ওভারলোড নিয়ে আসছে, অ্যাকিউট কন্ডিশন, এই ক্ষেত্রে দেখা যায় এটা হিমোডায়ালাইসিসটা ভালো, পটেনশিয়াল একটা মেথড এটা। হ্যাঁ, হিমোডায়ালাইসিস খুব কম সময়ে পেশেন্টকে তার সিমটম থেকে রিলিফ করা যেতে পারে। এটা একটা ভালো দিক। আবার পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কিছু ভালো দিক আছে, যে এটা পেশেন্ট, একটা স্টেবল পেশেন্টকে আমরা সাধারণত পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিয়ে থাকি। এটা যেমন এখানে পেরিটোনিয়াল কেভিটিতে আমরা ডায়ালাইসিস ফ্লুইডটা দিই, ফলে হয় কি যে এখানে কোনো সিনথেটিক বা আর্টিফিশিয়াল মেমব্রেন ইউজ করা হয় না, যেটা হিমোডায়ালাইসিস ইউজ করা হয়। তাহলে এটা তার মানে রিঅ্যাকশনের চান্স কম। আর হিমোডায়ালাইসিসে দেখা যায় যে অনেক সময় ভাইরাল ট্রান্সমিশন হয়, বি ভাইরাস, সি ভাইরাস, এইচআইভি বা অন্যান্য ইনফেকশাস এজেন্ট ট্রান্সমিশন হওয়ার চান্স থাকে। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিসে এটা চান্স কম, নাই। হ্যাঁ, কারণ এখানে বায়োলজিক্যাল মেমব্রেন প্লাস এখানে পেরিটোনিয়াল, ভিসেরাল পেরিটোনিয়াল এখানে ইউজ করা হয়। তো এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হয় না, আর কন্টামিনেশন হওয়ার চান্স নেই, যেহেতু এখানে কোনো মেশিন লাগে না, হিমোডায়ালাইসিস মেশিন লাগে না। এটা হোম বাসায় করা যেতে পারে, শুধু হাইজেনিক কন্ডিশনটা মেনটেন করতে হবে। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসে হসপিটালাইজড বা হসপিটালে আসতে হয় না, ডায়ালাইসিস সেন্টারে যেতে হয় না। হ্যাঁ, এটা সুবিধা আছে, নর্মাল অ্যাক্টিভিটি করা যায়। হ্যাঁ, আমাদের দেশে যদিও পেরিটোনিয়াল ডায়ালাইসিস কস্টলি, বাট উন্নত দেশে যে লেস কস্টলি। আর হিমোডায়ালাইসিসে তো হসপিটাল বা একটা হিমোডায়ালাইসিস সেন্টারে যেতে হচ্ছে। হ্যাঁ, টাইম কনজিউমিং, হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটি এখানে হ্যাম্পার হচ্ছে, কস্টলি। হিমোডায়ালাইসিস অ্যাজ এ হোল কিন্তু এটা কস্টলি মেথড। আর এভাবে ইনফেকশনের ট্রান্সমিশনের চান্স হিমোডায়ালাইসিস বেশি। আর হিমোডায়ালাইসিসের একটা সমস্যা হচ্ছে যে এটা কার্ডিয়াক এবং হার্ট লাং ডিজিজ গুলাতে, বিশেষ করে যে কার্ডিওমায়োপ্যাথি, হ্যাঁ, ইজেকশন ফ্র্যাকশন কম, ব্লাড প্রেশার কম থাকে, হাইপোটেনশন, এইগুলোতে খুব বেশি সুইটেবল না। এক্সট্রিম অফ এজে এটা খুব একটা সুইটেবল না। পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেখা যায় যে পেশেন্টের লো ব্লাড প্রেশার, হ্যাঁ, কার্ডিয়াক ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, এই কন্ডিশন গুলাতে এটা পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা করা যেতে পারে। এটা অপশন, এক্সট্রিম অফ এজেও পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রিফারেবল। এভাবেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলোকে বলতে হবে। A known case of CKD come to OPD for regular follow-up. What are the stages of CKD? এটা আগে আমরা বলেছি, GFR এর উপর বেস করে 5টা, on the basis of GFR, হ্যাঁ? আচ্ছা, mention the importance of 4 and 5 stage। এটাও আমরা একবার বলেছিলাম যে 4 and 5 এটা হলো অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ কারো যদি GFR 30 এর নিচে চলে আসে তাহলে স্টেজ 4 এ চলে গেল, এবং স্টেজ 4 এ যদি কখনো পেশেন্ট চলে যায়
তখন আমরা যেটা কাউন্সিলিং করি যে তাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য কাউন্সিলিং করতে থাকি। এর জন্য হিমোডায়ালাইসিসে যদি রাজি থাকে তাহলে আমরা একটা ফিস্টুলা, আর্টারি ভেনাস ফিস্টুলা করে ফেলতে পারি। অথবা ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রিপারেশন নিতে থাকে। আর মোর অর লেস ইয়ার্স মান্থস লেটার তাকে হয়তো ডায়ালাইসিসে চলে আসতে হবে। এই জন্য তাকে একটা মেন্টাল প্রিপারেশন এবং কাউন্সিলিং এখানে একটা ইম্পর্টেন্ট থিং। A 50-year-old man was admitted in hospital with scanty micturition. Define oliguria. Oliguria টা আসলে হচ্ছে যে আমরা যদি সাধারণভাবে বলি যে less than 40 মিলিলিটার পার ডে, হ্যাঁ, ইউরিন যদি হয় তাহলে তাকে অলিগুরিয়া। হোয়াট আর দ্য কজেস অফ অলিগুরিয়া? অলিগুরিয়া তো আসলে অনেক কজ আছে। একটা ভলিউম, অর্থাৎ যদি ফ্লুইড ইনটেক কম করে তাহলে অলিগুরিয়া হবে। লেজ ইনটেক, হ্যাঁ, তারপরে লস অর্থাৎ ডায়রিয়া, ভমিটিং, হ্যাঁ, অর্থাৎ প্রি রেনাল একিআই গুলাতে, প্রি রেনাল একিআই এগুলোতে অলিগুরিয়া ডেভেলপ করে। তারপরে রেনাল ড্যামেজ, হ্যাঁ, এটা ইন্টারস্টিশিয়াল অ্যাকুট টিউবুলার নেক্রোসিস হতে পারে, অথবা গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা আরপিজিএন হিসেবে প্রেজেন্ট করে। হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস অলিগুরিয়া হয়। আমরা তো নেফ্রাইটিক প্রেজেন্টেশন, এখানে অলিগুরিয়া হয়। তাহলে এগুলো হচ্ছে অলিগুরিয়ার কজ। A 50-year-old man was admitted in hospital with hematuria. 50 বছর, এটা হ্যামাচুরিয়া। ডিফাইন হ্যামাচুরিয়া। হ্যামাচুরিয়া তো আমরা বলি যে নরমাল ভাষায় যদি বলি যে ইউরিনে যদি আরবিসি পাওয়া যায়, সাধারণত এটা 2 আরবিসি পার হাই পাওয়ার ফিল্ড এর বেশি যদি থাকে তাহলে তখন 2 অর মোর আরবিসি, নরমালি ইউরিনে আরবিসি কিন্তু থাকার কথা না, তাহলে তখন আমরা হ্যামাচুরিয়া বলি। হ্যামাচুরিয়া, এখন হ্যামাচুরিয়া মাইক্রোস্কোপিক হতে পারে, ম্যাক্রোস্কোপিক হতে পারে। মাইক্রোস্কোপিকটা তো আমরা আসলে খালি চোখে দেখা যাবে না, আর ফ্র্যাঙ্ক হ্যামাচুরিয়া হলে অবশ্যই খালি চোখে দেখা যাবে। কিছু কিছু কন্ডিশন আছে যে এটা নরমালি একটু হ্যামাচুরিয়া হতে পারে। আর ফিমেলে অনেক সময় মিস হয়ে থাকে যে মেনস্ট্রুয়াল পিরিয়ডে অনেক সময় আমরা মনে করি যে হ্যামাচুরিয়া হচ্ছে কিনা। হ্যাঁ, ইউরিন টেস্ট করে দেখা হলো আরবিসি পাওয়া যাচ্ছে, হ্যামাচুরিয়া। হাই ফিভার, হ্যাঁ, তারপরে হচ্ছে স্ট্রেনিয়াস এক্সারসাইজ, এই কন্ডিশন গুলাতে অনেক সময় দেখা যায় যে একটু আরবিসি রেট আসতে পারে। এগুলা প্যাথোলজিক্যাল না। আর অন্যান্য কজের মধ্যে যদি আমরা বলি যে সোর্স হিসেবে, যে একটা হলো গ্লোমেরুলার ডিজিজ, এটা হ্যামাচুরিয়া হতে পারে। তারপরে হতে পারে ইনফেক্টিভ রিলেটেড হতে পারে, হ্যাঁ, পাইলোনেফ্রাইটিস, ইউটিআই, হ্যাঁ, টিউবারকুলোসিস, এই ধরনের ইনফেকশন হতে পারে। তারপর হতে পারে যে স্টোনের কারণে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে। হ্যাঁ, টিউমার সেটা ব্লাডার, ইউরেথ্রাল অথবা ইউরেটারিক, হ্যাঁ, এগুলোর কারণেও হতে পারে। তো এইভাবে আমরা তাহলে এই হ্যামাচুরিয়া। আরেকটা হচ্ছে সিস্টেমিক ডিজিজ। সিস্টেমিক ডিজিজের মধ্যে যেমন হলো যে কোয়াগুলোপ্যাথি, হ্যাঁ, যেমন প্লাটিলেট কাউন্ট কমে, থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ, থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন। তো ওই সময়গুলোতে সিস্টেমিক লিউকেমিয়া, হ্যাঁ, হ্যামাচুরিয়া হিসেবে আসতে পারে। বা ড্রাগ ইনডিউসড হতে পারে, হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজের পরেও হ্যামাচুরিয়া হতে পারে। হোয়াট আর দ্য কজ অফ ডার্ক কালার ইউরিন? ডার্ক কালার ইউরিনের কজ গুলো আসলে তাহলে হ্যামাচুরিয়া একটা ইম্পর্টেন্ট কজ, হ্যামাচুরিয়া। তারপরে হিমোলাইসিস হয়ে হিমোগ্লোবিন ইউরিয়া, তারপরে বিলিরুবিন বেড়ে গিয়ে বিলিরুবিন ইউরিয়া, হ্যাঁ, এগুলো ডার্ক পোরফাইরিয়া, এগুলোতে দেখা যায় যে ডার্ক কালার ইউরিন পাওয়া যায়। A 50-year-old man was admitted in hospital with generalized swelling for 4 weeks. নেফ্রোটিক সিনড্রোম, আচ্ছা, ডিফাইন নেফ্রোটিক সিনড্রোম, আচ্ছা, এটা তো আগেই বলা হয়ে গেছে যে ম্যাসিভ প্রোটিনুরিয়া থাকবে, 3.5 গ্রামের বেশি পার ডে, এবং সাথে হাইপোঅ্যালুমিনিয়া, তারপরে কি জেনারেলাইজড ইডিমা, হাইপারলিপিডিমিয়া, লিপিডুরিয়া, এগুলো যখন থাকে তখন আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট? আচ্ছা, ওটা আগের ক্লাসে আমরা বলে ফেলেছি যে এটা প্রাইমারি বায়োডিপ্যাথিক আর সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে আমরা যেভাবে ভাগ করে আমরা বলতে পারি যে ইনফেক্টিভ, ইনফ্লামেটরি, হ্যাঁ, বা সিস্টেমিক ডিজিজ, নিউপ্লাস্টিক, ড্রাগস, মেটাবলিক, মিসেলেনিয়াস। এগুলো ইন শর্টে আমি বলে দিলাম। মেনশন ওয়ান ইম্পর্টেন্ট টু
find out the cause of nephrotic syndrome. আর cause of nephrotic syndrome একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন রেনাল বায়োপসি করতে হবে, এটাই। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ নেফ্রোটিক সিন্ড্রোম, এটা আগেও আমরা বলে ফেলেছি। ইনফেকশন, তারপর ফ্লুইড ওভারলোড হয়, ইনফেকশন, ডিপ ভেন থ্রম্বোসিস, হাইপারলিপিডিমিয়া রিলেটেড, এবং থ্রম্বোসিস, এগুলোই। 50-year-old man was admitted in hospital with facial swelling with high colored scanty micturition 50 years. Different nephritic syndrome. Nephritic syndromeটা তো আসলে অর্থাৎ এখানে যেটা আমরা বলবো যে নেফ্রাইটিক সিন্ড্রোম একটা কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে, এখানে অলিগুরিয়া থাকবে, ইডিমা থাকবে, আর ইউরিনটা অনেক সময় রেডিশ থাকতে পারে আরবিসি দেওয়ার কারণে, সাথে হাইপারটেনশন থাকে, অনেক সময় রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এইগুলো কম্বিনেশনকে বলা হয় নেফ্রাইটিক সিন্ড্রোম। আর নেফ্রোটিক সিন্ড্রোমে কিন্তু অলিগুরিয়া থাকে না, নরমাল ইউরিন আউটপুট থাকে, এখানে হাইপারটেনশন নেফ্রোটিক সিন্ড্রোমে থাকে না। ইউরিনে সাধারণত আরবিসি যায় না, যেতে পারে, এটা রেয়ার। আর ইডিমাটা দুই জায়গায় থাকে, নেফ্রোটিক এবং নেফ্রাইটিক। নেফ্রোটিকে বেশি ইডিমা থাকে যেহেতু প্রোটিন ইউরিয়া বেশি, আর নেফ্রাইটিকে কম থাকে। এটাই আর কি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক। হোয়াট আর দ্য কজেস অফ নেফ্রাইটিক সিন্ড্রোম? এই নেফ্রোটিক সিন্ড্রোম নেফ্রাইটিক সিন্ড্রোম একই রকমের ইয়া। তো নেফ্রাইটিক যদি আমরা ইডিওপ্যাথিক বা প্রাইমারি কজ বলি, তাহলে নেফ্রাইটিক সিন্ড্রোম গুলো বিশেষ করে আইজি নেফ্রোপ্যাথি, তারপরে হচ্ছে মেসেঞ্জিয়াল ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো, লুপাস, সেকেন্ডারি চিন্তা করলে লুপাস নেফ্রাইটিস, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো নেফ্রাইটিক প্রেজেন্টেশন জানতে হয়। আরো অনেকগুলো কজ, ওই নেফ্রোটিক সিন্ড্রোমের মতোই কজ, একই রকমের কজ। মেনশন ওয়ান ইম্পর্টেন্ট বিষয় টু ফাইন্ড আউট দ্য কজ, এটাও একই, একটা টেস্ট করলে আমাদের রেনাল বায়োপসি করতে হবে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ সরি, আমি মনে হচ্ছে আগের স্লাইডে, আচ্ছা পরেরটায় যাই। 50 years old man admit hospital, facial swelling, high color scanty micturition, different nephritic syndrome. What are the causes of nephritic syndrome in adult? আচ্ছা এটা তো, আচ্ছা 5 important test। আচ্ছা নেফ্রাইটিক সিন্ড্রোম এই রুটিন টেস্ট গুলো অবশ্যই করতে হবে। ইউরিন, ইউরিন আরবিসি আছে কিনা, কাস্ট আছে কিনা, প্রোটিন আছে কিনা, রুটিন ব্লাড টেস্ট সিবিসি করতে হবে। তারপরে আমাদের ক্রিয়েটিন ইলেক্ট্রোলাইট, ইমেজিং করতে হবে, বায়োপসি, রেনাল বায়োপসি করতে হবে। সাথে সাথে আরো পরীক্ষা করতে হয়, যে 5 এর মধ্যে এই কটাই। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ নেফ্রাইটিক সিন্ড্রোম? এখনো হাইপারটেনশন আনকন্ট্রোলড হয়ে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, অনেক সময় এনকাফালোপ্যাথি হয়ে যায়, ভলিউম বেশি হয়ে, হয়তো ভলিউম ওভারলোড হয়ে হার্ট ফেলিওর হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, হ্যাঁ, এই ধরনের কমপ্লিকেশন গুলো, হাইপার ক্যালিমিয়া রিলেটেড কমপ্লিকেশন হতে পারে। A 40-year-old lady taking a calcium channel blocker for hypertension recently developed bipedal edema. What is the most likely diet? এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রিলেটেড ইডিমা হতে পারে, এটা কজ, কিন্তু আদার কজ অফ ইডিমাও এখানে মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেট কি, আমরা ইউরিন আরএমই করবো, রেনাল ফাংবো, তারপরে কার্ডিয়াক স্ট্যাটাস যদি কোনো হার্ট ফেলিউর এভিডেন্স আছে কিনা, অর্থাৎ জেনারেলাইজড ইডিমার লাইনে আমরা ইভালুয়েশন করব যে কার্ডিয়াক কজ কিনা, এটা রেনাল কজ কিনা, তাহলে রেনাল ফাংশন সবই দেখতে হবে। তারপর হলো যে এটা কোনো লিভার কজ কিনা, সেটাও আমাদের দেখতে হবে, সিরোসিস অফ লিভার কিনা। তারপর অনেক সময় দেখা যায় হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, সেটা হাইপো অ্যালবুমিনিমিয়া থাকতে পারে। তাহলে এই রিলেটেড গুলো আমাদের দেখে অবশ্যই এক্সক্লুড করতে হবে যে আদার কজ অফ জেনারেলাইজড ইডিমা কিনা, না হলে তাহলে এটা ড্রাগ ইন্ডাস্ট্রি। What are the cause of hypertension in a 25-year-old man? 25 years old মানে hypertension, এটা মোস্ট লাইকলি সেকেন্ডারি, ইডিওপ্যাথিক না, সেকেন্ডারি হাইপারটেনশন। এখন সেকেন্ডারি হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে রেনাল কজ, গ্লোমেরুলার ডিজিজ অথবা ক্রনিক কিডনি ডিজিজ অথবা রেনাল আর্টারি স্টেনোসিস, এগুলো হতে পারে। তারপর হতে পারে কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা হতে পারে, সিস্টেম। তারপর হতে পারে তার এন্ডোক্রাইন কিছু ডিজিজ আছে, যেমন তার থাইরয়েডোক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম, হাইপার অ্যাড্রেনালিজম, এই হাইপার প্যারাথাইরয়েডিজম, এই রিলেটেড হতে পারে। তাহলে আমাকে
সবকিছু মাথায় রেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে, ইনভেস্টিগেট প্রসিড করতে হবে। A 40-year-old man was admitted in hospital with right-sided loin pain and hematuria. Old man এবং right-sided loin pain, hematuria. What are the cause of loin pain with hematuria? আচ্ছা, এই পেশেন্ট তাহলে হেমাচুরিয়া এখানে হতে পারে, একটা হতে পারে রেনাল স্টোন ডিজিজের কারণে হতে পারে, হ্যাঁ, যে হেমাচুরিয়া হচ্ছে লয়েন পেন হচ্ছে, তাহলে ইউরেটারিক কলিক হতে পারে, হ্যাঁ, ইউরেটারিক কলিক এটা একটা করতে পারে। আচ্ছা, ফিভার যদি থাকে সেটা অনেক সময় পাইলোনেফ্রাইটিস থাকতে পারে। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ ডিজুরিয়া ইন এ ইয়াং লেডি? আচ্ছা, ইয়াং লেডি ডিজুরিয়াটা আসলে তো এটা কজগুলো তো আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে হবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিছু ইয়াং লেডি, ওটা আগেও আমি বলেছি যে কেন হয়। ইয়াং ম্যানের ডিজুরিয়াটা, এটা ম্যানের সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমন না, কিন্তু যদি কোনো তার অ্যানোমালি থাকে, হ্যাঁ, জেনিট ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো অ্যানোমালি থাকে তাহলে হতে পারে। অথবা তার কোনো সেক্সুয়াল এক্সপোজার আছে কিনা, তাহলে এগুলো খেয়াল রাখতে হবে, হিস্ট্রিতে রাখতে হবে মাথায়। আর হচ্ছে পোস্ট মেনোপোজাল লেডি, এটা সাধারণত স্ট্রোজেনের ডেফিসিয়েন্সিতে এদের দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্সটা বেশি থাকে, নর্মাল ফ্লোরা গুলো এখানে কাজ করতে পারে না। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। A 25-year-old female pregnant woman presented with high fever, rigor and bilateral loin pain. What are you provisional? এটাও পাইলোনেফ্রাইটিস, ফিমেলে প্রেগন্যান্সিতে পাইলোনেফ্রাইটিসের একটা কমন চান্স থাকে। এটা তো আমরা আগে বলছি যে এখানে হয় কি যে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, একটা হরমোনাল চেঞ্জ হয়, হ্যাঁ, মেকানিক্যাল চেঞ্জ হয়, কি হয়, স্ট্যাসিস হয়। নর্মাল যে ইউরিন ফ্লো এখানে ইউরিন প্রেগন্যান্সিতে হ্যাম্পার হয়, ফলে চান্স অফ ইনফেকশনটা বেড়ে যায়। আর তাছাড়া তো হাইজিনটা তো ভালো মেনটেন করতে পারে না ডিউ টু ডিস্টেন্ডেড লোয়ার অ্যাবডোমেন, মানে জেনিটো ইউরিনারি হাইজিনটা একটু মেনটেনে প্রবলেম হয় এই সময়টায়, এই জন্য চান্স অফ ইনফেকশন বেড়ে যায়। Why this condition is more common in pregnancy? আচ্ছা, এটা ঠিক আছে বলে ফেললাম। এটোলজিক্যাল ফ্যাক্টর এজেন্ট তো আসলে কলাইটা হলো কমন অর্গানিজম, অন্যান্য অর্গানিজম গুলো এটা আগে আমি বলে ফেলেছি। গিভ দ্য ট্রিটমেন্ট আউটলাইন। ট্রিটমেন্ট আউটলাইনটা আসলে রাইগর আছে, ফিভার আছে, লয়েন পেন আছে, এই প্যাশেন্ট গুলোকে ক্লোজ অবজারভেশন মনিটরিং করে ট্রিটমেন্ট দেওয়া ভালো। ওটা ওই পাইলোনেফ্রাইটিসের ট্রিটমেন্টটা আমি আগে বলে ফেলেছি, সেটাকে ফলো করলে হবে। A 25-year-old female presented with fever, shivering, bilateral loin pain. What is your provisional? এটা পাইলোনেফ্রাইটিস। নেম ফর ইনভেস্টিগেশন, এগুলো আগে আমি বলে ফেলেছি। আচ্ছা, ম্যানেজমেন্ট। নেক্সট, 36-year-old pregnant woman present with fever, shivering, একই ধরনের কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, প্রোফাইলেকটিক মেজার, এটা একটু দরকার, যে প্রোফাইলেকটিক মেজার রিকারেন্ট ইউটিআই যেতে হয় এদের ক্ষেত্রে যেটা করতে হবে যে বেশি বেশি ফ্লুইড ইনটেক করতে হবে, পানি খেতে হবে এবং ইউরিন হোল্ড করা যাবে না, ম্যাচুরেশন রেগুলার করতে হবে, হাইড্রেশন এবং রেগুলার হাইজিনিক টা ভালো করতে হবে, প্রপার হাইজিন করতে হবে। হ্যাঁ, অনেক সময় স্পারমিসাইডাল ইউজ করা হয়, তাহলে ওগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অনেক সময় টেলক ইউজ করে পেরিনিয়াল রিজন গুলাতে, হ্যাঁ, ভালভাতে, তাহলে ওগুলো অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে যে ওই সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এবং পরে মিকচুরেশন করতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট একটা টিপস, মানে রিকারেন্ট ইউটাইপ ফ্লুইডের জন্য। আর তা অনেক সময় দেখা যায় ক্র্যানবেরি জুস, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় খাওয়া হয় যে প্রিভেন্ট রিকারেন্ট ইউটিআই, হ্যাঁ, প্রোফাইলেকটিক্যালি মেজার। 26-year-old lady present with sudden onset of pain in the both loin, টেম্পারেচার রেস, চিলস, রাইগর, এটা একই যে এটা পাইলোনেফ্রাইটিস। তাহলে পাইলোনেফ্রাইটিস অনেকগুলো কোশ্চেন এখানে চলে আসছে। আমি প্রসিড করি, আমি আরো 2-3টা স্লাইড বলতে চাচ্ছি, বলে শেষ করি। মনে হয় যে আজকে অনেক প্রায় 2 ঘন্টা আর 10 মিনিট আমি বলে শেষ করি, তারপরে আমি নেক্সট ক্লাস অন্য ডিসকাস
A 15 years old boy with scabies presented with swelling of the face body আচ্ছা এটা তো ওই scabies with followed by swelling of the body oliguria এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল এটা ক্লাসিক্যাল একটা সিনারি ম্যানেজমেন্ট প্ল্যান এটা আমি আগে বলে ফেলেছি যে একই ম্যানেজমেন্ট নেফ্রাইটিক ইলনেস হবে ফ্লুইড রিটেনশন হয় যেহেতু ফ্লুইড রেস্ট্রিকশন সল্ট রেস্ট্রিকশন ডায়োটিক্স ইউজ অ্যান্টি হাইপারটেনসিভ প্রেজেন্ট সাধারণত নেফ্রাইটিক প্রেজেন্টেশন হয়তো প্রেসার বেশি থাকে সেজন্য আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করব সাথে ইনফেকশন কন্ট্রোল করব হ্যাঁ সোর্স অফ ইনফেকশনটাকে আমরা ইলিমিনেট করব এইভাবে এটাকে এই পেশেন্ট গুলাকে আমরা ট্রিট করব আচ্ছা 18 years old boy presented with scanty maturation with smoke urine 18 years boy smoke urine edema hypertensive what is the diagnosis এটা nephritic presentation হ্যাঁ mention complication that may occur in the patient আচ্ছা complication তো আমরা বললাম hypertensive related হতে পারে fluid overload related হতে পারে infective related হতে পারে hyperkalemia যদি renal impairment থাকে সেই related হতে পারে এভাবে হতে পারে how will you differentiate acute nephritic illness from nephritis এটাও আমি আগেই বলে ফেলেছি একটু আগেই যে nephritic illness এ oliguria হবে hematuria হবে হাইপারটেনশন থাকবে ইডিমা থাকবে তাহলে এই কার্ডিনাল ফিচার গুলো থাকবে প্রোটিনুরিয়া খুব বেশি থাকবে না 1+ বড় যে 2+ থাকবে ইউরিনে বাট নেফ্রোটিক সিনড্রোমে নরমাল ইউরিন আউটপুট হ্যাঁ এখানে সাধারণত একটু ফোমি ইউরিন হয় আর হলো নরমোটেনসিভ থাকবে পেশেন্টের রেনাল ফাংশন সাধারণত ইম্পেয়ারমেন্ট থাকবে না এইটাই ইউরিনে আর বেশি সাধারণত যাবে না তাহলে এটা হলো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন তবে হতে পারে অনেক সময় নেফ্রোটিক অনেক সময় আরবিসি একটু যায় অনেক সময় নেফ্রোটিক সিনড্রোমে অনেক সময় একটু রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে তো সেগুলো ক্লাসিক্যাল না এভাবেই প্রেজেন্টেশন গুলো হয় A patient has come to you with generalized edema and oliguria edema এবং oliguria নিয়ে আসছে what are the common cause of this condition জেনারেলাইজড ইডিমা এবং অলিগুরিয়া তাহলে এটা তো আমরা যেহেতু আমরা রেনাল ডিজিজ নিয়ে কথা বলছি এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন হ্যাঁ হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অ্যাকুট নেফ্রাইটিক সিনড্রোম এটা আগে বলে ফেলেছি হাউ উইল ইউ ট্রিট এ কজ অফ অ্যাকুট নেফ্রাইটিস এটা আগে বলা হয়েছে জেনারেলাইজড ইডিমা এবং অলিগুরিয়া এটা নেফ্রাইটিক সিকেডি অ্যাডভান্স সিকেডি তো জেনারেলাইজড ইডিমা অলিগুরিয়া হয় আবার নেফ্রাইটিক প্রেজেন্টেশনও জেনারেলাইজড ইডিমা অলিগুরিয়া হয় হ্যাঁ অ্যাকুট প্রেজেন্টেশন গুলাকে আমরা সাধারণত নেফ্রাইটিক প্রেজেন্টেশনই চিন্তা করব আবার ওই সময় দেখা যায় যে ক্রনিক লিভার ডিজিজ সিরোসিস অফ লিভার জেনারেলাইজড ইডিমা অলিগুরিয়া হয় অলিগুরিয়া নিয়ে আসতে পারে তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে হার্ট ফেলিউর এগুলোতেও দেখা যায় অনেক সময় জেনারেলাইজড ইডিমা এবং হার্ট ফেলিউরের কারণে পারফিউশন এডিকুয়েট হচ্ছে না ইউরিন ফরমেশন কম হচ্ছে ফলে অলিগুরিয়া হতে পারে তাহলে এগুলো একটু ডিফারেন্সিয়াল গুলো মাথায় রাখা ভালো তারপরে ডিফারেন্সিয়াল একটা থেকে আরেকটা আমরা কিভাবে এক্সক্লুড করব সেটা তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ল্যাবরেটরি সাপোর্ট হ্যাঁ এগুলো তো আমাদের আছে A patient has come to you with generalized edema and oliguria আচ্ছা একই কথা what are the common cause of this condition ঠিক আছে ওই আগে আমি যেগুলো বললাম ওগুলো আসবে ডিফারেন্সিয়াল নেফ্রাইটিক নেফ্রোটিক আছে ঠিক আছে A 18 years old girl has admitted with short history of swelling of the body, puffiness of the face, high colored urine, blood pressure বেশি. She has proteinuria and hematuria. Urine examination, what are the diagnosis? আচ্ছা একটি nephritic. Short history, এটা nephritic. Give an outline of management. একই এইভাবে আগে বলে ফেলেছি এগুলা enumerate the important cause of anemia and security. এটাও আগে আমরা বলে ফেলেছি important cause. Erythropoietin deficiency, hematinic iron deficiency. তারপর হচ্ছে বোন মেরু সাপ্রেশন লার্জ সার্ভাইভাবিলিটি অফ দ্য আরবিসি ডিক্রিজ হ্যাঁ ক্যাপিলারি ফ্রাজিলিটি বেড়ে যায় এগুলো 10 years old boy with infected scabies admitted on the examination আচ্ছা এটাও একই ইনফেক্টিভ রিলেটেড পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস ঠিক আছে the likely diagnosis পোস্ট স্ট্রেপ্টোকক্কাইটা আসলে হয়ে যায় পোস্ট ইনফেকশাসটা আমরা আগে বলে তারপর পোস্ট স্ট্রেপ্টোকক্কাই গ্লোমেরুলোনেফ্রাইটিস হ্যাঁ এভাবে গ্রুপ এ বেটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই দিয়ে হয় সাধারণত 2 to 3 উইকস পরে দেখা যায় এটা আসে মেনশন দ্য ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অফ দিস কেস
এখানে আমরা ইউরিন আরএমই করব, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, সিবিসি হলো, এসও টাইটার করব। হ্যাঁ, মেনশন দ্য প্রিন্সিপাল অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য এগুলো আগেই বলা হয়েছে। আমার মনে হয় যে 8টা স্লাইডই থাক, এর অনেকগুলো কোশ্চেনে রিপিট করা আছে। নেক্সট ক্লাসে আমরা 9 নাম্বার স্লাইড থেকে পরবর্তীতে আমরা কন্টিনিউ করব। কারো কোনো যদি কোয়ারি থেকে থাকে তাহলে আমাকে পরে আর কি আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাঙ্কস।